সালামু আলাইকুম, আদাব, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আনসারিং ফ্রম পোয়েমসের যতগুলো পোয়েম আছে সবগুলো একটা একটা করে লাইন বাই লাইন পড়বো, যাতে তোমাদের পোয়েম নিয়ে আর কোনো প্রকার কনফিউশনই না থাকে। সো আজকে আমরা পোয়েম ভালো মতো পড়বো, পোয়েমকে গল্পের মতো বুঝবো, যাতে পোয়েমের যে কোনো জায়গা থেকে যেই প্রশ্নই আসুক না কেন তুমি যাতে প্রপারলি সেটা আনসার করতে পারো। ওকে, সো ইতিমধ্যে আমাদের সাথে কারা কারা জয়েন করেছো অ্যান্ড কোথা থেকে জয়েন করেছো একটু আমি দেখি নেই। ওকে, অ্যান্ড বাই দ্য ওয়ে অবশ্যই ফ্রেন্ডদেরকে এক্ষুনি মেনশন দিয়ে দাও, যাতে হচ্ছে সবাই ক্লাসে এক্ষুনি জয়েন করে ফেলে, বিকজ আজকে অ্যান্ড এই ক্লাসটাই কিন্তু আনসারিং ফ্রম পোয়েমসের একদম লাস্ট ক্লাস। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি রৌনক ফারহান জয়েন করেছে, দেন মুর্শিদা জয়েন করেছে। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? ওকে, গ্রেট। লুবনা, হেলেনা, ভেরি গুড, ভেরি গুড। সবাই এসে পড়ো জলদি, আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটি কিন্তু একদম ফুল ফেজে স্টার্ট করে দেবো। ঠিক আছে ফারদিন হাসান, গ্রেট। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কারণ পরে দেখা যাবে তোমাদেরকে হচ্ছে পরে জ্বালাবে, এটা পাই নেই, ওইটা পাই নেই, এই ক্লাসে এটা দিত ওইটা দিত। সো পরে যাতে তোমাদেরকে পরীক্ষার টাইমে না জ্বালায়, এখনই হচ্ছে মেনশন দিয়ে দাও, ক্লাসে নিয়ে আসো। ওরাও ক্লাস করুক, তোমরাও ক্লাস করলা, ক্লাসে মজা হবে, পড়া হবে, সব কিছু হবে। ঠিক আছে, ওকে। শারমিন, সাথী, হিমু, তারপর হচ্ছে আকলিমা, গ্রেট, সবাই জয়েন করতেছে। রাফিয়া, আসমা, না লেট না। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই কেমন আছো? সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমার পক্ষ থেকে। ইন্দ্রানীল দাস, হ্যালো। শারমিন রুবি, ভেরি গুড, ভেরি গুড। আয়রা রায়, সঞ্জিদা, আলমিনা, হাবিবা, গ্রেট। সো চলো আমরা আস্তে আস্তে শুরু করি, সবাই আসুক না, যেহেতু আমার পরীক্ষার টাইম, আমাদের সময় নষ্ট করা একদমই উচিত হবে না। আমরা স্টার্ট করে দিই, যারা একটু লেট করে জয়েন করবে একটু ভিডিওটা পিছনে টেনে দেখে নিতে পারবে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আই হোপ তোমরাও ভালো আছো, অ্যান্ড কালকের পরীক্ষা ফাটাফাটি হবে। ঠিক আছে, ওকে। সো আমরা কবিতায় যাওয়ার আগে চলো, কবিতা আগে যাই, পরেরটা পরে দেখা যাবে, এগুলো পরে দেখবো আমরা। ওকে, সো বুকস, আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে। অনেকে প্রশ্ন করো ভাইয়া কবির নাম মনে রাখবো কি রাখবো না। আনসারিং ফ্রম পোয়েমসে অ্যান্ড স্টোরিজে তোমরা অলরেডি জানো যে আসলে কিন্তু প্যাসেজ বা পোয়েম দেওয়া থাকে না। যেহেতু প্যাসেজ অ্যান্ড পোয়েম দেওয়া থাকে না, কবির নামটা অবশ্যই মুখস্থ করে যাবা। আসেই মাত্র 7টা কবিতা, 7টার নাম মুখস্থ করতে আর কতক্ষণ লাগে, তাই না? সো পারবা, ঠিক আছে, টেনশন নিও না। চলো আমরা পড়ি। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, মানে কতই চমৎকার একটি দুনিয়া আমাদের এই বইগুলো, কতই চমৎকার একটি দুনিয়া আমাদের এই বইগুলো। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখনই কেউ একটা বই খোলে এবং ভেতরে তাকায়। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড ইন আওয়ার আইজ, যখনই কেউ একজন বই খোলে এবং ভেতরে দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিজ ইন অ্যান্ড ইন আওয়ার আইজ। এটার মানে কি? নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন ব্যক্তিরা আমাদের কল্পনায় এবং আমাদের চোখে যেন ভেসে ওঠে। এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, তোমাকে প্রশ্ন করতে পারে যে কেউ বই যখন ওপেন করে তখন কি হয়। তখন কিন্তু তুমি এটার আনসারটা লিখবা যে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড ইন আওয়ার আইজ। তুমি চাইলে ফ্যান্সিজের জায়গায় ইমাজিনেশন দিতে পারো, তাহলে একটু ডিফারেন্ট হলেও মার্কস পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ঠিক আছে? The room we sit in melts away and we find ourselves at play with someone who before the end may become our chosen friend. এখানে কি বলতেছে? আমরা যে রুমটাতে বসি, আমরা একটা বই খুলে যখন একটা রুমে পড়তে বসি, তখন আমাদের রুমটা যেন মেল্ট হয়ে যায় বা গলে যায়, এবং আমরা নিজেদেরকে খুঁজে পাই একটা খেলা করার অবস্থায়, কাদের সাথে? উইথ সামওয়ান, এমন কোনো একটা ব্যক্তির সাথে যে হয়তো বই পড়া শেষ হওয়ার আগে আমাদের চোজেন ফ্রেন্ড হয়ে যাবে। বা চোজেন ফ্রেন্ড বলতে এখানে বোঝাচ্ছে বেস্ট ফ্রেন্ড। তোমাকে জিজ্ঞেস করতে পারে চোজেন ফ্রেন্ড বলতে কী বোঝায়, তুমি তখন ক্লোজ ফ্রেন্ড বা তোমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড, এই টাইপের জিনিস তুমি লিখতে পারো। তোমাকে যদি জিজ্ঞেস করো এটার দ্বারা এখানে
কি বুঝাচ্ছে, ঠিক আছে? যেহেতু আমাদের হাতে সময় কম, একটু ফাস্ট পড়াচ্ছে, তোমরা অলরেডি এটা পড়েছো, তারপর রিভিশন দেওয়াচ্ছি। সো তারপরে যদি বেশি ফাস্ট পড়িয়ে ফেলে আমাকে বলবা, ঠিক আছে, যে ভাইয়া যে একটু স্লো পড়ান বা এটা বুঝি না, একটু বলে দেন, ঠিক আছে? আমি সব বলে দেবো, সব ক্লিয়ার করে দেবো, কিন্তু কালকের পরীক্ষায় ফাটায় দিতে হবে, ঠিক আছে? একদম ফাটায় দিতে হবে। আচ্ছা, সো এখানে দেখো, এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে? তোমাকে বলতে পারে হোয়াট হ্যাপেন্স টু দ্য রুম উই সিট। সো রুমটার কি হয়, যে রুমটাতে আমরা বসি, তখন এটা আনসার কী হবে? দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। সো এখানে দেখো, মেল্টস অ্যাওয়ে বলতে বোঝাচ্ছে উধাও হয়ে যায় বা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় ইংলিশে যদি বলি, তখন তুমি কি বলবা? when we start to read a book, the room we sit in disappears and our surroundings disappear. ঠিক আছে, বুঝতে পেরেছো? সো সব কিছু গায়েব হয়ে যায়, হারিয়ে যায়, এরকম করে বলবা। ওকে, ও বাই দ্য ওয়ে, সবাই নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখো, তাহলে খুঁজে পেতে প্রবলেম হবে না, বিকজ কন্টিনিউয়াস বেসিসে কিন্তু অনেক বেশি কন্টেন্ট আপলোড হচ্ছে, ক্লাস আপলোড হচ্ছে। সো নিজের প্রোফাইলে থাকলে তোমারও খুঁজতে প্রবলেম হবে না, তোমার ফ্রেন্ডরা যারা বিপদে পড়ে আছে তারাও আর বিপদে থাকবে না। আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, আমি শেয়ার করে দিচ্ছি এখনই। ওকে, প্রোফাইল থেকে ডান, দেন হচ্ছে আমি কয়েকটা গ্রুপ থেকেও করে দিই যেগুলোতে আমার স্টুডেন্টসরা আছে। ওকে, ওকে, আমি কয়েকটা গ্রুপের মধ্যে শেয়ার করে দিলাম, ঠিক আছে? তোমরাও শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে দাও, ঠিক আছে? উই এন্টার এ নিউ ওয়ার্ল্ড ওয়েন উই রিড বুক। সুন্দর একটা লাইন, হ্যাঁ, ইয়াস, তুমি এভাবে সুন্দর করে লিখতে পারো, ভেরি গুড, ঠিক আছে? ওকে, গ্রেট। আচ্ছা, সো এইখানে এই পুরা স্লাইডটার মধ্যে কবিতায় কি বলতেছে, যে বই হচ্ছে খুবই চমৎকার একটি দুনিয়া, যেই দুনিয়াতে আমরা খুললেই খুঁজে পাই নতুন নতুন আইডিয়া বা চিন্তাধারা এবং নতুন নতুন ব্যক্তি, এবং তারা কোথায় ভেসে ওঠে? আমাদের কল্পনায় এবং আমাদের চোখে। আমরা যে রুমটাতে বসে পড়তে বসি, সেই রুমটা উধাও হয়ে যায়, গলে বিলীন হয়ে যায়, এবং আমরা নিজেদেরকে খুঁজে পাই খেলা করা অবস্থায় কার সাথে? ওই বইয়ের একটি চরিত্রের সাথে বা ক্যারেক্টারের সাথে, যে হয়তো বই পড়া শেষ করার আগে আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যায় বা চোজেন ফ্রেন্ড হয়ে যায়, ঠিক আছে? সো যখন ধরো তুমি হ্যারি পটারের বই পড়তেছো, তখন তুমি আস্তে আস্তে মনে হচ্ছে তুমি হ্যারি পটারের মধ্যে আছো, তারপর তোমাকে সেভারাস স্নেপ বলছে মরে যা তুই, ঠিক আছে, এরকম লাঠি দিয়ে, তারপর তুমি মরে যেতেছো। সো তারপর হ্যারি পটার এসে তোমাকে আবার বাঁচায় ফেলতেছে। সো এরকম স্টাফস লাইক দ্যাট, তাই না? হ্যারি পটার তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, এরকমই কিন্তু হয় একটা গল্পের বই বা কোনো একটা বই পড়তে গেলে। ওকে, সো তারপরে দেখি, or we sail along the page to some other land or age. Here's our body in the chair, but our mind is over there. দেখো এখানে কি বলতেছে? or we sail along, আমরা পাল পাল তুলে যাই, পেজের পর পেজ, পেজের সাথে সাথে আমরা পাল ধরে ধরে যেতে থাকি, এবং পাল ধরে যেতে যেতে আমরা কোথায় চলে যাই? অন্য একটি দুনিয়ায়, অন্য একটি সময়ে, তাই না? আমাদের বডি চেয়ারের মধ্যেই আছে, কিন্তু আমাদের মাইন্ড ওখানে চলে গিয়েছে। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাকে বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে, কিন্তু আমি তোমাদেরকে যে বলতেছি কোথা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে আর বাইরে আসবে না, শুনো একটু মনোযোগ দিয়ে। সো তোমাকে প্রশ্ন করতে পারে, পেজের সাথে পাল বেয়ে বেয়ে, পেজের সাথে সেল করে করে আমরা কোথায় চলে যাই? তখন তুমি আনসারটা কি দিবা? উই সেল অ্যালং দ্য পেজ টু সাম অ্যানাদার ল্যান্ড অ্যান্ড অ্যানাদার এজ, বা তুমি এজের জায়গায় টাইম দেওয়াটা বেটার। এখানে এজের জায়গায় তুমি কি লিখতে পারো? টাইম লিখতে পারো। নিজের কোয়েশ্চেনের আনসারে কি লিখতে পারো? টাইম, টু সাম অ্যানাদার ল্যান্ড অ্যান্ড অ্যানাদার টাইম। ওকে, আচ্ছা, হিয়ার দ্য বডি ইন দ্য চেয়ার, তোমাকে জিজ্ঞেস করতে পারে ওয়্যার ইজ ইউর বডি অ্যান্ড ওয়্যার ইজ ইউর মাইন্ড। তোমার বডি কোথায় আছে এবং তোমার মন কোথায় আছে যখন তুমি পড়তে বসো? তুমি তখন বলবা আওয়ার বডি ইজ ইন দ্য চেয়ার বাট আওয়ার মাইন্ড ইজ টু অ্যানাদার ল্যান্ড অর অ্যানাদার টাইম, অথবা আওয়ার মাইন্ড ইজ ইন টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য বুক। আমাদের মন চলে গিয়েছে কোথায়? আমাদের মন চলে গিয়েছে বইয়ের দুনিয়ার ভেতরে, ঠিক আছে? ভেরি গুড, যে তোমরা বুঝতেছো, তাই না? এক্সেলেন্ট।
আচ্ছা, সো তারপর দেখো, which with a touch a child unlocks, which with a touch a child unlocks, যেটা একটা বাচ্চা যখনই ছুঁয়ে তখন সেটা খুলে যায়, যেটা যখনই একটি বাচ্চা ছুঁয়ে তখন সেই বইটা খুলে যায়। and in between their outside covers book holds all things for their lovers। এখানে কি বলতেছে দেখো, একটা বাচ্চা যখনই একটা বই ছুঁয়ে ধরে, ঠিক আছে, তখন কি বইটা খুলে যায়। এখানে একটা লাইন একটু মিসিং চলে গেছে, আ বুক ইজ লাইক আ ম্যাজিক বক্স, ঠিক আছে, আ বুক ইজ লাইক আ ম্যাজিক বক্স একটা লাইন ছিল, একটি বই একটা ম্যাজিক বক্সের মতো। আ বুক ইজ লাইক আ ম্যাজিক বক্স, যখনই একটা বাচ্চা সেই ম্যাজিক বক্সটাকে ছোঁয় তখনই এই বইয়ের যে আউটসাইড কভার্স, মানে দুই পাশে হার্ড কভার যে থাকে, এই হার্ড কভার দুইটার মাঝখানে পার্টটা খুলে যায়। খুলে গিয়ে আমরা দেখতে পাই এই বইয়ের ভিতরে থাকে অল থিংস, সব কিছু। তা কাদের জন্য? যাদেরকে সে ভালোবাসে বা যারা তাকে ভালোবাসে। সো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ডাজ আ বুক হোল্ড ফর হিজ বা হার লাভার, তাই না? ইয়েস। সো এখানে দেখো, এখানে কি বলতে পারে যে তোমার বই তার নিজের লাভারদের জন্য তার মধ্যে কি ধারণ করে রেখেছে, তখন তুমি কি বলতে পারো, আ বুক হোল্ডস অল থিং ফর দেয়ার লাভার, সব কিছু আছে তার মধ্যে তাকে যারা ভালোবাসে তাদের জন্য, তাই না? অল থিংস ফর দেয়ার লাভার্স। সো হোয়াট ইজ, তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে, হোয়াট ইজ দ্য ম্যাজিক বক্স ইন দ্য পোয়েম? সো তুমি তখন কি বলবা, দ্য ম্যাজিক বক্স রেফার্স টু দি বুকস। ওকে, ম্যাজিক বক্স বলতে এখানে বইয়ের কথা বোঝাচ্ছে। ওকে, গ্রেট। Yes, in between their outside covers, book holds all things for their lovers. Excellent. Okay. চলো তো এখন আমরা দেখি একটু তোমাদের আসলে পড়ায় মনোযোগ দিচ্ছ কিনা। এটা জাস্ট একটা রিভিশনের জন্য, আমরা ধিপধাপ ওয়ান শটের মতো আনসার দিব, আমরা একদমই টাইম নষ্ট করবো না, ঠিক আছে? Who rises in our fancies and in our eyes? কারা, কারা আমাদের কল্পনায় আর চোখে ভেসে ওঠে, বলতে পারো? কারা আমাদের কল্পনা এবং চোখে ভেসে ওঠে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি হবে? আনসার করতে পারো না দেখি তো আজকে ক্লাসটা নিচ্ছি, আজকে পরে পারবা, ঠিক আছে? ওকে, কোনটা হবে? বি বলছো, হ্যাঁ? নিউ আইডিয়াস অ্যান্ড পিপল, ভেরি গুড। আমাদের ফ্যান্সিস মানে আমাদের কল্পনায় এবং আমাদের চোখে নতুন নতুন কি আইডিয়া এবং মানুষজন জেগে ওঠে, ভেরি গুড, মনে আছে এটা। তারপর কি, ওয়ার ইজ আওয়ার বডি, আমাদের বডি কোথায় যখন আমাদের মাইন্ড বা আমাদের মন ওয়ান্ডার করে বা ঘুরে বেড়ায়, কোথায় আমাদের বডি তখন? চেয়ারে, কোনো ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে, জাদুকরি কোনো ওয়ার্ল্ডে, নাকি হচ্ছে তোমার ইউএসএতে, নাকি কোনো দ্বীপে? কোনটা হবে বলো তো? আমাদের বডি কোথায়? ভেরি গুড, লাবিব, এমদাদুল, তাহমিন, ফারদিন, ইয়েস, এক্সেলেন্ট। কোথায় আমাদের? চেয়ারে, রাইট? আর আমাদের মন তখন ঘুরে বেড়াচ্ছে অন্য একটি জগতে। What happens to the room we start reading? ওই রুমটার কি হয় যখন আমরা পড়তে শুরু করি? আমরা যখনই পড়তে শুরু করি তখন আমরা যে রুমটার মধ্যে বসে পড়া স্টার্ট করেছিলাম সেই রুমটার কি হয় বলতে পারো? সেটা কি হচ্ছে রং বদলায় ফেলে? এটা কি উড়ে যায়? এটা উধাও হয়ে যায়? নাকি এটা অনেক আওয়াজ করতে শুরু করে? Yes, you guys are absolutely right, and the answer is it disappears. এটা উধাও হয়ে যায়, তাই না? যখনই আমরা পড়তে বসি তখনই সেই রুমটি উধাও হয়ে যায়। With whom do we play while reading? আমরা যখনই বই পড়তে বসি তখন আমরা কার সাথে খেলা করি? ভূতের সাথে, জিনের সাথে, কাল্পনিক চরিত্রগুলোর সাথে, ক্যারেক্টারগুলোর সাথে, নাকি আমাদের প্যারেন্টস বা বাবা মার সাথে? বলো তো কোনটা হবে? And yes, you guys are again right. The answer is imaginary characters দের সাথে আমরা খেলতে শুরু করে দিই, তাই না? Very good, excellent.
যাক, তোমাদেরকে একটু আগে যে আমি কবিতা বুঝাইছি লাইন বাই লাইন ধরে ধরে, ভাই তুমি এটা সম্মান রাখছো, মনে আছে। হোয়াট মে আ ক্যারেক্টার বিকাম বিফোর দি এন্ড, বই পড়া শেষ হওয়ার আগে একটা ক্যারেক্টার বা চরিত্র ওই গল্পের সে আমাদের কি হয়ে যেতে পারে বলো তো। আমরা জানি যে সে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় বা বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে যায়, যাকে আমরা চুজ করি, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে সে আমাদের কি হয়ে গিয়ে যায়, চোজেন ফ্রেন্ড, হি বিকামস আওয়ার চোজেন ফ্রেন্ড, তাই না? এক্সেলেন্ট, ভেরি গুড। লুবনা, আকলিমা, আকিবুল, মাফি, গ্রেট। ওকে, আমি সবাইটাই দেখছি, টেনশন নিও না, আমি সবার নামই দেখতেছি যারা যারা আনসার করতেছো। সবাই আনসার করো, আনসার না করলে কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি ইন্টারন্যাশনাল। তুমি যখনই কোনো কিছু খালি দেখবা মনে মনে চিন্তা করলে মুখস্থ হয় না, তুমি সাথে সাথে জিনিসটা লিখো বা পার্টিসিপেট করো, তখন সেটা তোমার মাথায় একদম গেঁথে যায়। উই লার্ন বাই ডুইং, ঠিক আছে? আচ্ছা, ওয়ার ডাজ আওয়ার মাইন্ড গো ওয়াইল রিডিং, আমাদের মন কোথায় চলে যায় যখন আমরা পড়তে থাকি? পাশের বাসায়, বন্ধুর বাসায়, পানির নিচে, কোথায় যায় বলতে পারো? স্কুলে চলে যায়, ঘুমাইতে চলে যায়, নাকি অন্য একটা দুনিয়ায় চলে যায়, অন্য একটি সময়ে চলে যায়, তাই না? ইয়াস, এক্সেলেন্ট, ভেরি গুড। অ্যানাদার ল্যান্ড অর এজ। বুকস আর, বইকে কি বলে সম্বোধন করা হয়েছে বা কি বলে ডাকা হয়েছে এই কবিতার মধ্যে? দেখি তো এটা পারো নাকি, বইকে কি বলে ডাকা হয়েছে এই কবিতার মধ্যে? ম্যাজিক্যাল ল্যান্ডস, ল্যান্ড অর অ্যানাদার এজ, না, অ্যান্ড ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার্স বলে হচ্ছে বলা হয়েছে বইকে, তাই না? আচ্ছা, হোয়াট ক্যান এ চাইল্ড ডু উইথ আ টাচ, একটা বাচ্চা একটা বই ছোঁয়ার সাথে সাথে কি হয়? যখন একটা বাচ্চা একটা বই ছোঁয় তখনই সাথে সাথে কি হয় বলতো? বইটা কি পালায় যায়, অথবা বইটাতে আগুন ধরে যায় কারণ বইটা ছেলেটার হাত অপবিত্র ছিল, এরকম কিছু? নাকি নিজে নিজে আঁকা আঁকি শুরু করে, নাকি বইয়ের হাত পা বের হয়ে আসে? ইয়াস, দ্য বই আনলকস দ্য ম্যাজিক বক্স, কারণ বইকে বলা হয়েছে একটা ম্যাজিক বক্স এবং এই ম্যাজিক বক্সটা আনলকড হয়েছে, তাই না? খুলে যায়। ভেরি গুড। হোয়াট ডু বুকস হোল্ড বিটুইন দেয়ার কভার্স, এই সবগুলা কিন্তু, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো অলরেডি তোমার পরীক্ষায় আসছে, ঠিক আছে? তোমাদের টেস্ট এক্সামে, প্রি টেস্ট এক্সামে, বিভিন্ন জায়গায় কিন্তু আসছে। সো এখানে দেখো, এখানে কি বলতেছে, তোমার বইয়ের কভারগুলোর মাঝে তাকে যারা ভালোবাসে তাদের জন্য কি আছে? তাদের জন্য কি আছে? সব কিছুই আছে, তাই না? ইয়াস, all things for their lovers. A book holds all things for their lovers. Yes, very good. What do we sail along the poem? আমরা পোয়েমের সাথে সাথে পাল বেয়ে যাই। এখন পালটা কিসে বাই? তোমার সেটা কি সমুদ্রে, সেটা কি আকাশে, সেটা কি নদীতে, নাকি পেজের সাথে সাথে পাল পেয়ে যাই? We sail along what? What do we sail along? We sail along the pages, তাই না? আমরা পেজের সাথে, প্রতিটা পেজের সাথে সাথে আমরা হচ্ছে পাল বেয়ে বেয়ে যাই। So we sail along the pages to another land or another age, তাই না? Excellent. Okay. সো আমরা এগুলোর আনসার, শর্ট কোয়েশ্চেন আনসার হচ্ছে আমরা অলরেডি দেখেছি, সবগুলো পড়েছিও, তোমাদেরকে আমি দিয়েও দিয়েছি ফাইল। সো এগুলো নিয়ে এখন টেনশন নেওয়ার কিছু নাই। চলো আমরা নেক্সট কবিতাটায় চলে যাই, ঠিক আছে? এগুলো তোমাদেরকে দেওয়া আছে অলরেডি। খুবই সুন্দর একটা কবিতা, টু মাদার্স রিমেম্বার, ঠিক আছে? চলো আমরা এখন এটা শুরু করি। এখানে দেখো ফার্স্টে কি বলতেছে, টু মাদার্স রিমেম্বার লিখেছে কে? জোয়ান স্নো ডানক্যানসন। কে লিখেছে? জোয়ান স্নো ডানক্যানসন লিখেছে হচ্ছে এই কবিতাটি। কে? জোয়ান স্নো ডানক্যানসন, ঠিক আছে? ওকে, আই হ্যাড টু মাদার্স আই ক্লেম। কি বলতেছে? আমার দুইজন মা, আমি দাবি করি আমার দুইজন মা আছে, ঠিক আছে? এই গ্রুপের মধ্যে দেওয়া আছে সব কোশ্চেন আনসার্স। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম।
দুইটা ভিন্ন মানুষ কিন্তু দুইজনের নামই এক। টু সেপারেট ওমেন ডাইভার্স বাই ডিজাইন, দুইটা ভিন্ন মহিলা দেখতে যারা ভিন্ন, ডাইভার্স বাই ডিজাইন। তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ডাজ ইট মিন বাই ডাইভার্স বাই ডিজাইন, তখন তুমি সেটার আনসার কি দিবা? দে বোথ লুক ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তারা একে অপর থেকে দেখতে ভিন্ন, ঠিক আছে? বাট আই লাভ দেম বোথ বিকজ দে আর মাইন। এখন কবি কি বলতেছে? আমি তাদের উভয়কেই ভালোবাসি, আমি তাদের দুইজনকেই ভালোবাসি কারণ তারা দুইজনই আমার। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, প্রথম মা হচ্ছে সেই মা যে আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড, যে আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে। অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমার ক্যারিয়ারটা সে শুরু করে দিয়েছে। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার, সে হচ্ছে সেই ব্যক্তি যার বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই উইয়ার, এবং তার চেহারার যেই তোমার মানে চেহারার যে বৈশিষ্ট্যগুলো ওই সবগুলোই আমি মুখোশের মতো পরে আছি। মানে কি বোঝাচ্ছে? সে তার মার মতোই দেখতে। শি গেভ মি হার লাভ, সে আমাকে তার ভালোবাসা দিয়েছে। উইচ ফলোজ মি ইয়েট, যেটা আজও আমার সাথে আছে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট, এবং তার পাশাপাশি সে আমাকে যে শিক্ষাগুলো দিয়েছে সেটাও আজও আমার পাশে আছে। সো এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে হাউ মেনি মাদার্স ডাজ দ্য পোয়েট হ্যাভ, শি ক্লেইমস। তখন তুমি কি বলবা? দ্য পোয়েট ক্লেইমস টু হ্যাভ টু মাদার্স, পোয়েট দাবি করে তার দুইজন মা, ঠিক আছে? আচ্ছা, তখন এবং কি বলতেছে? দুইজন দেখতে ভিন্ন এবং নাম আবার একই। আচ্ছা, তোমাকে এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যে হু ইজ দ্য ফার্স্ট মাদার, প্রথম মা কে? হু ইজ দ্য ফার্স্ট মাদার, কি বলো আকিমুল? শুরু থেকে দেখতেছে, আমি সবারটাই দেখি। সো হু ইজ দ্য ফার্স্ট মাদার, তখন তুমি বলবা দ্য ফার্স্ট মাদার ইজ দ্য ওয়ান, প্রথম মা হচ্ছে সে যে তাকে জন্ম দিয়েছে। হু গেভ হার বার্থ অ্যান্ড নার্চার্ড হার, লালন পালন করেছে। অ্যান্ড লঞ্চ হার ক্যারিয়ার, এবং তার ক্যারিয়ারকে শুরু করেছে। এবং তোমার ধরো এইটুক লিখলেও হয়ে যাচ্ছে, তুমি চাইলে যদি আরেকটু বড় করতে চাও তখন তুমি কি বলবা? দ্য পোয়েট বিয়ার্স হার মাদার্স ফেসিয়াল ফিচার্স, পোয়েটের তার মার চেহারার বৈশিষ্ট্যগুলো পেয়েছে। এবং তোমাকে জিজ্ঞেস যদি আরেকটা প্রশ্ন করে হোয়াট ডাজ দ্য পোয়েট ক্যারি ফ্রম হার ফার্স্ট মাদার, কবি তার প্রথম মা থেকে কি নিয়ে আসছে বা কি পেয়েছে, তখন তুমি কি বলবা? দ্য পোয়েট ক্যারিজ উইথ হার ফার্স্ট মাদার্স লাভ অ্যান্ড হার এক্সাম্পলস বা টিচিংস, তার প্রথম মার ভালোবাসা এবং তার শিক্ষাগুলো সে আজও তার সাথে বহন করে, ঠিক আছে? শারিয়ার কি বলবো বলো ভাই? ওকে, সো পরের পেজে যাই, দেখো। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, যখনই আমার বয়স বাড়তে শুরু করে তার বয়স যেন কমতে শুরু করে। অ্যান্ড উই লাভ অ্যাজ মাদার্স অ্যান্ড ডটার্স ডু, আমরা তারপরও একইভাবে যেমন হচ্ছে মা এবং মেয়ে একসাথে মজা করে, খেলা করে, হাসি ঠাট্টা করে আমরা ওরকমই করি। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, কিন্তু এমন একটি সময় আসলো যখন তার মাইন্ড বা মনটি একদম ঘোলাটে হয়ে যেতে শুরু করলো। অ্যান্ড আই সেন্স দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো, এবং আমি সেটা উপলব্ধি করতে শুরু করলাম যে যেই মাকে আমি চিনতাম সে খুব শীঘ্রই চলে যাবে। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দি আদার, তাই খুবই দ্রুত সে খুব বদলে গেল এবং একটি নতুন মাতে এবং নতুন ব্যক্তিতে সে পরিণত হলো। আ স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য সেম ক্লোথস অফ মাই মাদার, একজন অপরিচিত ব্যক্তি যে দেখতে আমার মার মতো না কিন্তু জামা কাপড় পরতো আমার মারগুলোই।
Oh, she looked the same, at least at arm's length. আচ্ছা তাকে দেখতে কিছুটা হয়তো আমার মার মতোই লাগতো। এই লাইনটার মানে আচ্ছা তাকে দেখতে কিছুটা হয়তো আমার মার মতোই লাগতো। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। কিন্তু এখন সে হয়ে গিয়েছিল বাচ্চা এবং আমি তার শক্তি। বাট নাও উই উড কাম ফুল সার্কেল উই ওমেন থ্রি। এবং আমরা তিনজন মিলে একটি ফুল সার্কেল যেন হচ্ছে হয়ে উঠি। এখানে দেখো তোমাকে কেমন প্রশ্ন করতে পারে এই পেজটা থেকে। এখানে হোয়াট জিজ্ঞেস করতে পারে, হোয়াট হ্যাপেন ওয়েন দ্য পোয়েট গ্রিউ ওল্ডার। পোয়েটের বয়স যখন বাড়তে শুরু করলো তখন কি হয়েছিল? তখন তুমি কি বলবা যে ওয়েন দ্য পোয়েট গ্রিউ ওল্ডার হার মাদার গ্রিউ younger, or she started behaving like childlike. She started behaving childlike মানে পোয়েটের বয়স যখন বাড়তে শুরু করলো তখন তার মা বাচ্চা সুলভ বা চাইল্ড লাইক ওয়ার্ডটা মনে রাখো আচরণ করতে শুরু করলো। ঠিক আছে, ওকে। এখানে তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে এই পেজ থেকে, হোয়াট ডাজ ইট মিন বাই মাইন্ড ক্লাউডেড সো। হার মাইন্ড ক্লাউডেড সো এই ফ্রেজটার দ্বারা কি বুঝিয়েছিল, এটাকে তোমাকে প্রশ্ন করতে পারে। তখন তুমি উত্তরটা কি দিবা? বাই হার মাইন্ড ক্লাউডেড সো it means that she was suffering from a situation বা condition of a problem like dementia, মানে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগের মতো একটি রোগে সে ভুগতেছিল। ওয়ার্ডটা মনে রাখো কি, ডিমেনশিয়া। সো হার মাইন্ড ক্লাউডেড সো মানে she was suffering from dementia। সহজ কথায় বলবে, সহজ করে দিলাম, she was suffering from dementia তুমি বলবা। ঠিক আছে, ডিমেনশিয়া। ওকে, আচ্ছা। তারপর তোমাকে এখান থেকে খুব একটা কোশ্চেন আসার চান্স কম। লাস্টের যে লাইনটা, এখান থেকে আসার একটা সুযোগ বেশি। ফুল সার্কেল বলতে কি বোঝায়? তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ডাজ ইট মিন বাই আ ফুল সার্কেল ইন দ্য পোয়েম। কবিতার মধ্যে ফুল সার্কেল বলতে আসলে কি বোঝাচ্ছে? তখন তুমি কি বলবা যে ফুল সার্কেল বোঝাতে বলে, ধরো এটা হচ্ছে সময়, আগে বুঝো, যখন মা ছিল শক্তি এবং মেয়ে ছিল বাচ্চা সুলভ। এরকম বয়স যখন বাড়তে থাকে তখন এটা রিভার্স হয়ে গেছে। কি হয়ে গেছে? মেয়ে শক্তি হয়ে গিয়েছে, মা বাচ্চা সুলভ হয়ে গিয়েছে। এবং দেখো এই যে সময়টা পার হলো, এটা যেখান থেকে শুরু হয়েছিল ওই জায়গায় এসেই থেমেছে না, জাস্ট রোলটা পাল্টে গিয়েছে, তাই না? একজন যে নির্ভরশীল ছিল সে সবল হয়ে গিয়েছে, যে সবল ছিল সে নির্ভরশীল হয়ে গেছে। তাই তুমি ইংলিশে এটা কি বলবা? এখানে কিন্তু দেওয়া আছে যে as time passed the caregiver became the caretaker, অথবা the caregiver became childlike, and the poet who was a child অথবা who was childlike became her mother's strength। তাই না? যে কেয়ার গিভার ছিল সে বাচ্চা সুলভ হয়ে যায় সময়ের সাথে সাথে, কালের বিবর্তনে, এবং যে অ্যাকচুয়ালি বাচ্চা ছিল বা নির্ভরশীল ছিল সে তার মার শক্তি হয়ে ওঠে, সে কেয়ার গিভার হয়ে ওঠে। এইভাবে কিন্তু এটা একটা ফুল সার্কেল তৈরি হচ্ছে, তাই না? ইয়েস, ওকে। এই পেজটা আমরা দেখি, মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। সো তোমাকে এখান থেকে একটা প্রশ্ন করে মাঝে মধ্যে, আমি এটা বলে দিই। এখানে প্রশ্নটা আসবে কি যে হু আর দ্য থ্রি ওমেন মেনশনড। তখন তুমি বলবা দ্য থ্রি ওমেন মেনশনড ইন দ্য পোয়েম আর দ্য পোয়েট, হার ফার্স্ট মাদার অ্যান্ড দ্য সেকেন্ড মাদার। ঠিক আছে, এবং তুমি এটাকে একটু বড় করার জন্য বলতে পারো, দ্য থ্রি ওমেন আর দি পোয়েট, দ্য ফার্স্ট মাদার who was young and strong, and the second mother who became old and weak with time. ঠিক আছে? Okay. So, and if my own children should come to a day, and if my own children should come to a day when a new mother comes and the old goes away, I would ask them nothing that I didn't do. Love both your mothers as both have loved you.
খুবই সুন্দর একটা লাইন। এখানে কি বলতেছে, আমি প্রশ্ন দিয়েই বলি, তোমাকে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক হার চিলড্রেন টু ডু? পোয়েট তার বাচ্চাদের বা তার সন্তানদের কি করতে বলেছে? হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক হার চিলড্রেন টু ডু? পোয়েট তার বাচ্চাদেরকে কি করতে বলেছিল, ঠিক আছে? সো তখন তুমি কি বলবা? দ্য পোয়েট ask her children to love both their mothers as both have loved them। মানে এখানে এই লাইনটাতে মূলত যেটা বলতেছে যে আমার যখন বয়স হয়ে আসবে, যখন আমার বাচ্চাদের কাছে এরকম একটা সময় আসবে যখন তার পুরান মা চলে যাবে এবং নতুন মা আসতে থাকবে, তখন আমি তাদের কাছে এমন কিছুই চাবো না যেটা আমি করিনি। আমি তাদেরকে বলবো তার উভয় মাকেই যেন তারা ভালোবাসে, ঠিক যেমনটা তার উভয় মাই তাদেরকে ভালোবেসেছে, ঠিক আছে? তো খুবই মারাত্মক সুন্দর একটা লাইন। তোমার আম্মু তোমার আব্বু দুজনেই কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসে এবং তোমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। একটা সময় আসবে যখন তারা বাচ্চা সুলভ হয়ে যাবে অ্যান্ড তোমরা তাদের শক্তি হয়ে উঠবা। তখন মনে রাখবে যে তখন কিন্তু তাদেরকে কম ভালোবাসলে চলবে না বা তাদেরকে ফেলে দিলে চলবে না। তারা যেভাবে এই দুই বাবা এবং দুই মাই তোমাদেরকে ভালোবেসে আসছে, তোমাদেরও তাদেরকে ঠিক একইভাবে ভালোবাসতে হবে। তোমরা যখন বাচ্চা ছিলে কিছু বুঝতে না, কিছু করতে পারতে না, তখন থেকে তারা না ঘুমিয়ে দিন রাত খেটে তাদের সব কিছু ফেলে দিয়ে তারা তোমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে আসে এবং আরও সামনে নিয়ে যাবে। এই প্রতিদানগুলো কখনো ভুললে কিন্তু চলবে না, ঠিক আছে? এবং এটার বিনিময় তুমি কখনো দিয়ে শেষ করতে পারবে না। বাট ফার্স্ট থিং তুমি যেটা এখন করতে পারো সেটা হচ্ছে আজকের পরে কালকে যে পরীক্ষাটা আছে বা এই ওভারঅল এসএসসি যে এক্সামটা আছে, এই এসএসসি এক্সামটা যদি ভালো করতে পারো, কখনো তো এটা প্রতিদান দেওয়া যায় না, আবার একটু হইলেও হয়তো তাদের মুখে তোমরা একটু হাসি ফুটাতে পারবা, ঠিক আছে? সো আমরা সবাই কাজটা করবো তো সবাই একটু বলি, দেখি কারা কারা করতেছে। গ্রেট, চমৎকার। ওকে, সো চলো আমরা একটু দেখি এখন আবার যে আমাদের এই কবিতার থেকে যা যা আমরা পড়েছি তোমাদের মনে আছে কিনা, ঠিক আছে? ওকে, সো একদম ফার্স্ট, এটা আসলে 4 না, এটা 1 ধরো। হাউ মেনি মাদার্স ডাজ দ্য স্পিকার ক্লেম টু হ্যাভ? স্পিকার অনুযায়ী তার মা কয়জন? স্পিকার অনুযায়ী তার মা কয়জন বলতে পারো? কয়জন মা স্পিকার অনুযায়ী বলো তো? ইয়েস, একদম সহজ। স্পিকার অনুযায়ী তার মা 2 জন, সে দাবি করে তার 2 জন মা। আচ্ছা, ওয়াই ওয়ার দ্য 2 মাদার্স ডিফারেন্ট? 2 জন মা ভিন্ন কেন ছিল? একজন কি সৎ মা, একজন আপন মা, এমন কিছু মনে তো হয় না, তাই না? আমরা কবিতা কি পড়েছিলাম? ইয়েস, অনেক ইমোশনাল। সো আমরা কবিতা কিন্তু পড়েছিলাম যে তারা কি, কেন তাদেরকে ভিন্ন বলতেছে? তাদের নাম ভিন্ন ছিল তো না, তাই না? তারা একে অপরকে অপছন্দ করতে এমনও না, তারা দেখতে ভিন্ন ছিল, তাই না? তারা যেহেতু দেখতে ভিন্ন ছিল, তাহলে আমরা বলতে পারি কি, দে ওয়ার ডাইভার্স বাই ডিজাইন, তাই না? দে ওয়ার ডাইভার্স বাই ডিজাইন। ওকে, হু ওয়াজ দ্য ফার্স্ট মাদার? প্রথম মা কে ছিল? একজন টিচার ছিল, একজন নার্স ছিল যে তাকে জন্ম দিয়েছে এবং লালন পালন করেছে, নাকি একজন প্রতিবেশী ছিল? আমরা সবাই জানি প্রথম মা ছিল সেই ব্যক্তি যে তাকে জন্ম দিয়েছে, তাকে লালন পালন করেছে, তাকে শিক্ষা দিয়ে তাকে আজকে এই পর্যন্ত ভালোবাসার সাথে নিয়ে এসেছে, তাই না? সো এইরকম প্রশ্ন করলে অবশ্যই এটা হবে আমাদের আনসার। ইয়েস। হোয়াট ডিড দ্য স্পিকার ইনহেরিট ফ্রম হার মাদার? তার মাদার থেকে বা তার মা থেকে আমরা জানি কবি চেহারার অনেক মিল আছে, তাই না? কিসের অনেক মিল পাওয়া যায়? চেহারায় অনেক মিল পাওয়া যায়। এই কারণে কিন্তু একটা লাইন ছিল, হার ফেশিয়াল ফিচার্স আই বেয়ার, তাই না? অ্যান্ড ওয়ের ইট অ্যাজ আ মাস্ক। সো দি অ্যান্সার ইজ ফিচার্স অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস। ওকে, হোয়াট হ্যাপেন্ড টু দ্য মাদার ওয়েন শি গ্রিউ ওল্ডার? যখন তার বয়স বাড়ে তার মার কি হইতে শুরু করে? তার মা অন্য কোথাও চলে গেছে, তার মেয়ের কথা ভুলে গেছে, নাকি
সে তার যেন বয়স কমতে শুরু করেছে, সে যেন বাচ্চা সুলভ আচরণ করতে শুরু করেছে, এরকম কিছু একটা ছিল না? সে যেন বাচ্চা সুলভ আচরণ করতে শুরু করেছে, শি বিকেম চাইল্ড লাইক, শি বিকেম ইয়াঙ্গার সামহাউ, তাই না? ইয়েস। হোয়াট ক্লাউডেড দ্য মাইন্ড লেটার ইন লাইফ? ঠিক আছে, কি কারণে মার মাইন্ড বা চিন্তা ভাবনা ক্লাউডেড বা মেঘাচ্ছন্ন হয়ে যেতে শুরু করেছিল? আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এক ধরনের রোগে সে ভুগতেছিল, যেটাকে ইংলিশে কি বলা হয়, ডিমেনশিয়া, তাই না? সো ডিমেনশিয়া রোগে যেহেতু তিনি ভুগতেছিলেন, এই কারণে কিন্তু সে সব কিছু ভুলে যাচ্ছিলেন। সো এটা তো আসলে দুঃখ না, রাগও না, ক্রোধও না, এটা আসলে কি এক ধরনের অসুস্থতা, তাই না? তাহলে আনসারটা কি হবে? ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। আমি তোমাদের সবার আনসার দেখতেছি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সেলেন্ট। ওকে, সবাই আনসার দেবে, নাহলে কিন্তু পড়ায় মনোযোগ থাকবে না। তুমি যখনই হচ্ছে আনসার দেওয়ার জন্য ফোকাস করবা, তখন কিন্তু দুইটা লাভ হয়। একটা লাভ হচ্ছে পড়ায় মনোযোগ থাকে, আশেপাশের সাউন্ড তোমার কানে আসবে না বা মনোযোগ অন্যদিকে যাবে না। আর সেকেন্ড হচ্ছে তুমি বেটার ফিল করবা যখনই দেখবা তুমি যে আনসারটা দিছো সেটা কারেক্ট হয়েছে, একটা হ্যাপি জয় অফ অ্যাচিভমেন্ট আসে। এটার কারণে বডিতে হ্যাপি হরমোনস ছাড়ে, যেটার কারণে তোমার মাইন্ড আরও ফাস্ট কাজ করতে শুরু করে। সো ইটস লাইক উইনিং সামথিং, ঠিক আছে? এটা তোমার মাইন্ডকে আরও শার্প করে দিবে, তোমাকে পরবর্তীতে পড়তে আরও ইজি করবে। ওকে, গ্রেট। সো হাউ ডিড দ্য মাদার চেঞ্জ? মা কিভাবে পরিবর্তন হয়? সে অনেক শক্তিশালী হয়ে যায়, সে একটা অপরিচিত মানুষ হয়ে যায়, সে অনেক ধনী হয়ে যায়, নাকি সে অনেক ফেমাস হয়ে যায়? কোনটা হয়? আমরা সবাই জানি যে সে সময়ের সাথে সাথে যেন একজন অপরিচিত ব্যক্তি হয়ে যেতে শুরু করে, তাই না? বিকেম লাইক আ স্ট্রেঞ্জার সামহাউ, রাইট? ওকে, হু ওয়াজ দ্য স্ট্রেংথ অফ দ্য মাদার? যখন তার মার বয়স হয়ে যায়, তখন তার মায়ের শক্তি কে হয়ে ওঠে? প্রতিবেশী, বাবার কথা তো লেখা নেই, তাই না? ডক্টরের কথা কোথাও লেখা নেই, রাইট? সো আমরা জানি তার মেয়েই তার যেন শক্তি হয়ে ওঠে। যে মেয়েটা একসময় বাচ্চা ছিল, ছোট্ট লক্ষ্মী বাচ্চা ছিল, সে যখন বড় হয়ে যায়, সেই যেন তার মার শক্তি হয়ে ওঠে, তাই না? দ্য ডটার, ইয়েস, কারেক্ট। হোয়াট ডাজ কাম ফুল সার্কেল সাজেস্ট? এই যে দেখো, ফুল সার্কেল বলতে এখানে কি বোঝায়? হোয়াট ডাজ দ্য টার্ম ফুল সার্কেল সাজেস্ট? এখানে ফুল সার্কেল বলতে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে আগে মা ছিল শক্তি এবং মেয়ে ছিল কি? নির্ভরশীল। এবং সময়ের সাথে সাথে মেয়ে হয়ে গেল শক্তি এবং তার মা হয়ে গেল তার উপর নির্ভরশীল, তাই না? এটা তো সো এখানে কি বোঝাচ্ছে? লাইফ টার্ন ইনটু আ স্টার্টিং পয়েন্ট। লাইফ যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে যেন থেমেছে, তাই না? লাইফ তোমার রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য স্পিকার গিভ টু হার চিলড্রেন? স্পিকার তার বাচ্চাদেরকে কোন অ্যাডভাইসটা দিয়েছিল? স্পিকার কিন্তু তার বাচ্চাদেরকে বলেছিল যে উভয় মাকেই একইভাবে ভালোবেসো, কারণ উভয় মাই তোমাকে সমানভাবেই ভালোবেসেছে। তাহলে লাভ বোথ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, এটাই ছিল স্পিকারের অ্যাডভাইস, তাই না? ওকে, সো আমরা কোশ্চেন আনসার তো দেওয়াই আছে গ্রুপের মধ্যে, সো এগুলো হচ্ছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা স্যাম্পল। আমরা চলো পরবর্তী পোয়েমে চলি, তাই না? এগুলো আর প্র্যাকটিস করার দরকার নেই। সো আমি যা বুঝছি তোমরা পারবা, এই পোয়েম থেকে আসলো। আমরা এখন নেক্সট পোয়েমটা দেখি, বুঝি। ওকে, সো আমরা এখন চলে যাব নেক্সট পোয়েমে, ঠিক আছে? সো পোয়েম ক্লাস 2, রাইট। দ্য স্যান্ডস অফ ডি। খুবই কষ্টের একটা কবিতা, কিন্তু খুবই সহজ একটা কবিতা। এখান থেকে প্রশ্ন আসলে আসলে না পারার কোনো কারণ নেই। এখান থেকে প্রশ্ন আসলে না পারার আসলেই কোনো প্রকার কারণই নেই। ইয়েস। সো লেটস স্টার্ট। দ্য স্যান্ডস অফ ডি, এটা কি তোমার দি নামের একটা নদ আছে, ওই নদের পাশের একটি জায়গা হচ্ছে কি দ্য স্যান্ডস অফ দি, ঠিক আছে? সো স্টোরিটা ম্যারি নামক একটা মেয়েকে নিয়ে এবং তার মাকে নিয়ে।
মানে শুরু হয়। ম্যারির মা ম্যারিকে বলছিল গিয়ে তার গবাদি পশুগুলো ডেকে আনতে, এটা দিয়ে স্টার্টিং হয়। চলো আমরা দেখি। ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম অ্যান্ড কল দ্য ক্যাটল হোম অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। ম্যারির মা ম্যারিকে বলছে, ম্যারি তুমি হচ্ছে গবাদি পশুগুলোকে স্যান্ডস অফ ডির ওই পার থেকে ডেকে নিয়ে আসো ঘরে, ডেকে নিয়ে আসো ঘরে, ডেকে নিয়ে আসো ঘরে। ঠিক আছে? অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি the western wind was wild and dank with foam and all alone went she. যখন ম্যারির মা ম্যারিকে বলে যে ডেকে নিয়ে আসতে ক্যাটলগুলোকে, যার মানে হচ্ছে গবাদি পশুগুলোকে, তখন ওয়েস্টার্ন উইন্ড মানে কি পশ্চিমা বাতাস, পশ্চিমা বাতাস ছিল অনেক হিংস্র এবং ড্যাঙ্ক উইথ ফোম, এবং সেটা যেন ফেনা দিয়ে একদম ডুবেছিল, ফেনা দিয়ে পুরো বাতাসটাই যেন মাখা। এবং অল অ্যালোন ওয়েন সে কিন্তু সেখানে একা একাই যায়, এর মাঝে সে কাউকে নিয়ে যায় না, সে একা একাই চলে যায়। তো তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে হাউ ওয়াজ দ্য ওয়েস্টার্ন উইন্ড ডেসক্রাইব, তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। তখন তুমি বলবো ওয়েস্টার্ন উইন্ডটা তোমার কি একদম ওয়াইল্ড ছিল, হিংস্র ছিল এবং ফোম দিয়ে মাখা ছিল, তাই না? ড্যাঙ্ক উইথ ফোম। The western tide crept up along the sand and over the sand and round the sun as far as I could see. এখানে কি বলতেছে? ওয়েস্টার্ন টাইড মানে হচ্ছে পশ্চিমা ঢেউ, পশ্চিমা বাতাসের অবস্থাও খারাপ ছিল এবং পশ্চিমা ঢেউর অবস্থাও কিন্তু খুব খারাপ ছিল। পশ্চিমা বাতাস এবং পশ্চিমা ঢেউ দুইটার অবস্থায় খারাপ ছিল। পশ্চিমা ঢেউ যেন বালির উপর দিয়ে তোমার ওভার মানে খালি বালির উপর দিয়ে ঘূর্ণিপাক খাচ্ছিল, রাউন্ড, এই যে আবার উপর দিয়ে খালি মিশে বালির সাথে সাথে খালি ঘূর্ণিপাক খাচ্ছে পশ্চিমা ঢেউগুলো, এবং যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত এই দৃশ্যই দেখা যাচ্ছিল। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এবং যে রোলিং মিস্ট ঘূর্ণিপাকের মতো আবার আকাশ থেকে যেন মিস্ট মানে কি কুয়াশা এসে পুরো ল্যান্ডটাকে এবং পুরো জমিটাকে একদম ঢেকে দিল। অ্যান্ড নেভার হোম কেম শি, এবং সে আর কখনোই ঘরে ফিরে আর আসলো না। দেখো এখানে তোমাকে প্রশ্ন করতে পারে যে হোয়াট হ্যাপেন টু ম্যারি, তখন তুমি কি বলবা? ইট ওয়াজ আ stormy day and it is assumed that Mary died there. ঠিক আছে? Mary died in the storm and she never came back home. কারণ দেখো ওয়েস্টার্ন উইন্ড হচ্ছে হিংস্র ছিল, ফোম দিয়ে মাখা ছিল, ওয়েস্টার্ন টাইড বালির সাথে মিশে ঘূর্ণিপাক খাচ্ছিল, আবার আকাশ থেকে ঘূর্ণীয়মান কুয়াশা এসে পুরো জমিটাকে ঢেকে দিয়েছিল। এবং ওই সময় কি হয়েছে? ওই সময় কিন্তু ম্যারি সেখানে গিয়েছিল এবং সে আর কখনো কিন্তু ঘরে ফিরে আসে নাই, সে সেখানে হারিয়ে গিয়েছে, তারপর মারা গিয়েছে, তাই না? ওকে। ও ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার, আ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, আ ড্রাউন মেইডেন্স হেয়ার অ্যাবভ দ্য নেটস অ্যাট সি। পরের দিন মাঝিরা যখন মাছ ধরতে যায় তখন তারা গিয়ে দেখে জালের মধ্যে কি জানি বাঁধছে। তখন তারা জিজ্ঞেস করে ইজ ইট উইড, এটা কি আগাছা? আচ্ছা এটা তো একটা বেনি, সোনালি রঙের চুলের বেনি। এটা তো একটা ডুবন্ত কুমারীর চুল, তাও আবার স্যান্ডস অফ ডির মধ্যে জালে। সো দেখো এখান থেকে তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে হোয়াট ডিড দ্য সেলার্স অ্যাজিউম ম্যারি ওয়াজ। ম্যারিকে দেখে সেলাররা প্রথমে কি ধারণা করে বা কি সন্দেহ করে? সো তুমি ফার্স্টে কি বলবা? ফার্স্ট দে থট ইট ওয়াজ উইড, দেন দে থট শি ওয়াজ আ ফিশ। ফার্স্ট দে থট ইট ওয়াজ উইড অ্যান্ড দেন দে থট ইট ওয়াজ কি ফিশ, তাই না? দেন দে রিয়েলাইজ অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ ট্রেস অফ গোল্ডেন হেয়ার। তারপর তারা রিয়েলাইজ করলো এটা এক বেনি সোনালি চুল
এবং সেটা ম্যারির চুল ছিল, ইট ওয়াজ ম্যারিজ হেয়ার। Was never salmon yet shown so fair among the stakes of D. আবার কি বলতেছে, স্টেকস অফ ডিতে কখনো স্যালমন মাছও এতটা উজ্জ্বল হয়ে চকচক করেনি। সো এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, তোমাকে মনোযোগ দিয়ে শুনো সবাই। হোয়াট নেভার শোন সো ফেয়ার ইন রেফার টু দ্য পোয়েম। সো এখানে তোমাকে বলতে পারে যে রেফারিং টু দ্য পোয়েম হোয়াট নেভার শোন সো ফেয়ার, কোন জিনিসটা কখনো এত উজ্জ্বল করে জ্বলে ওঠেনি বা চকচক করেনি। তখন তুমি কি বলতে পারো যে কি, যে দ্য স্টেকস তোমার স্যালমন ফিশ নেভার শোন সো ফেয়ার অ্যামং দ্য স্টেকস অফ ডি। ঠিক আছে, স্যালমন মাছের কথা তোমার এখানে উল্লেখ করতে হবে, কারণ স্যালমন মাছ অনেক সুন্দর হয়, চকচকে হয়, কিন্তু স্যালমন মাছও কখনো এত সুন্দর করে জ্বলে ওঠেনি কি তোমার হচ্ছে স্যান্ডস অফ ডিতে। They rowed her across the rolling foam, the cruel crawling foam, the cruel hungry foam, to her grave beside the sea. তারা তাকে তোমার টেনে টেনে জাল টেনে টেনে উঠাইলো কই থেকে, ক্রুয়েল ক্রলিং ফোম, ক্রুয়েল হাংরি ফোম, তাই না, টু হার গ্রেভ বিসাইড দ্য সি। ঠিক আছে, সো এখান থেকে তোমার দুইটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা বলি, প্রশ্নটা একটা প্রশ্ন হতে পারে যে why did the poet call the foam cruel and hungry? এটার আনসার হবে the poet refers to the foam cruel and hungry because it devoured Mary's life. It devoured মানে খেয়ে ফেলছে, it devoured Mary's life. That is why it is referred to as, বা the poet calls the foam cruel and hungry. আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, where was Mary buried? ম্যারিকে কোথায় কবর দেওয়া হয়েছিল? তখন তুমি সেখানে আনসারটা কি দিবা, the Mary was buried beside the sands of D, or she was buried beside the sea. তাকে ওই সমুদ্রের পাড়েই তাকে কবর দেওয়া হয়েছিল। এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। But still the boatmen hear her call the cattle home across the sands of D. কিন্তু আজও বোটম্যানরা, বোটম্যান বলতে যারা সেখানের মাঝি আছে, তাই না, কিন্তু আজও বোটম্যানরা কি করে, কিন্তু আজও বোটম্যানরা তারা শুনতে পায় ম্যারির ডাক, তাই না, স্যান্ডস অফ ডিতে ম্যারি আজও যেন ম্যারির ভূত তোমার সেখানে গিয়ে ডাকতে থাকে ক্যাটেলগুলোকে, তাই না। সো এখানে তোমাকে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ডু দ্য বোটম্যান হিয়ার, এই মাঝিরা কি শুনতে পায়? তখন তুমি আনসার করবা দ্য বোটম্যান স্টিল হিয়ার ম্যারি কলিং দ্য ক্যাটেল হোম। দ্য বোটম্যান স্টিল হিয়ার ম্যারি কলিং দ্য ক্যাটেল হোম। ঠিক আছে, এটা তুমি হচ্ছে লিখবা। ওকে, সো চলো দেখি তোমরা মনোযোগ দিয়েছো কিনা। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ওয়েস্টার্ন উইন্ড ডিসক্রাইবড ইন দ্য পোয়েম? ওয়েস্টার্ন উইন্ড কেমন বলেছে কবিতায়? খুবই হিংস্র, তাই না, এবং ফোম দিয়ে মাখা, খুবই হিংস্র এবং ফোম দিয়ে মাখা বলা হয়েছে কিন্তু তোমার কোন জিনিসটাকে, তোমার হচ্ছে ফোমটাকে, রাইট? অ্যান্ড ইয়েস, ইউ গ্যাজ আর অ্যাবসলিউটলি রাইট, দ্য অ্যান্সার ইজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। এক্সেলেন্ট। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওয়েদার ওয়েন ম্যারি ওয়েন্ট অ্যালোন? তোমার ওয়েদারের কন্ডিশন কি ছিল যখন ম্যারি একা গিয়েছিল? ওয়েদারের কন্ডিশন কি ছিল যখন ম্যারি একা গিয়েছিল? ঠিক আছে, সো আমরা সবাই জানি ওয়েদারটা খুব হিংস্র ছিল এবং তোমার ওয়েস্টার্ন উইন্ডও খুব হিংস্র ছিল এবং খুবই সব দিকে যেন ফ্যানা ছিল, তাই না? তাহলে ইট ওয়াজ ওয়াইল্ড, ড্যাম্প অ্যান্ড ফোমি উইথ ওয়েস্টার্ন উইন্ড, তাই না? ইয়েস। What does the western tide crept up along the sand? ওয়েস্টার্ন টাইড তোমার কি করেছিল স্যান্ডের সাথে, মনে আছে? মারামারি করতেছিল। মানে ঢেউটা কি বাড়তেছিল নাকি কমতেছিল? আমরা জানি যেহেতু মাটির মধ্যে এসে এসে মাটির সাথে ঘূর্ণীয় পাক খেয়ে খেয়ে মিশে যাচ্ছিল, তাহলে
দ্য টাইড ওয়াজ রাইজিং ডেঞ্জারাসলি অ্যান্ড সাইলেন্টলি। টাইড বা ঢেউটা খুব ভয়ঙ্করভাবে বাড়তে শুরু হয়েছিল, বা মাছ নিয়ে আসতেছিল। কোনো জায়গায় পাইছো ওরা মাছ খাইছে? এই মামা মাছ পেয়েছি, চল রান্না করে খাই, এরকম কোথাও ছিল? হ্যাঁ, মানে পারো। আচ্ছা, যাই হোক, হোয়াট রোল ডাজ দ্য রোলিং মিস্ট প্লে ইন দ্য পোয়েম? হোয়াট রোল ডাজ দ্য রোলিং মিস্ট প্লে ইন দ্য পোয়েম? আচ্ছা, এটা আমি নাম্বার দিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে 5। রোলিং মিস্ট তোমার হচ্ছে কোন রোলটা প্লে করে পোয়েমের মধ্যে, বলতে পারো? রোলিং মিস্টে কিন্তু তোমার এখানে মূলত এই যে কুয়াশাটা মূলত ম্যারিকে ঢেকে ফেলে, তাই না? কুয়াশাটা কিন্তু মূলত ম্যারিকে ঢেকে ফেলে, অ্যান্ড ম্যারি কিন্তু এই কারণে আর সেখান থেকে পালাইতে পারে না, কারণ সে আর রাস্তা দেখতে পায় না বা পথ দেখতে পায় না। এই কারণে কিন্তু ম্যারি সেখানে আটকা পড়ে গিয়েছিল, রাইট? সো এটা কী হবে? সো ইয়েস, দি আনসার ইজ ইট হাইডস দ্য ল্যান্ড। এটা জমিটাকে ঢেকে দিয়েছিল, অ্যান্ড ট্র্যাপস ম্যারি, এবং ম্যারিকে সেখানে আটকে ফেলেছিল, রাইট? Yes, it traps the land. Yes. The line and never home came she tells us that, এবং এই লাইনটা যে সে আর কখনো ঘরে ফিরে আসতো না, এটা আমাদের কি বলে? এটা আমাদেরকে কি বলে যে সে আর কখনো ঘরে ফিরে আসতো না? এটার মানে আসলে বোঝায় যে ম্যারি কি হয়েছে? তোমার ম্যারি, এটার মানে বোঝায় যে আসলে ম্যারি ডুবে গেছে এবং সে সেখানে মারা গেছে, তাই না? এটা তো আমরা জানি সে মারা গেছে, তার ভূতের আওয়াজ এখনো শুনতে পাওয়া যায়। তাহলে কি হবে? ম্যারি ড্রাউন্ড অ্যান্ড নেভার রিটার্ন হোম। ম্যারি ড্রাউন্ড অ্যান্ড নেভার রিটার্ন হোম। ম্যারি সেখানে মারা যায় এবং ঘরে আর কখনো সে ফিরে আসে নাই, রাইট? ইয়েস। হোয়াট ডিড দ্য ফিশম্যান নোটিস ফ্লোটিং অ্যাবভ দ্য নেটস অ্যাট সি? ফিশারম্যানরা বা মাঝিরা তোমার কি নোটিস করেছিল তোমার সমুদ্রে? আমরা জানি ফার্স্টে তারা মনে করেছিল কি উইড, তাই না? তারপর তাদের মনে হয়েছে মাছ, তারপর তাদের মনে হয়েছে কি যে এটা একটা ট্রেস বা এক বেনি সোনালি রঙের চুল, তাই না? সো দে নোটিস উইড, ফিশ অর এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, রাইট? ইয়েস। 8 নম্বর, what question? The question, is it weed or fish or floating here, creates a mood of, এই যে দেখো, এই যে প্রশ্নটা যে এটা কি আগাছা, এটা কি মাছ, নাকি এটা চুল, এই প্রশ্নটা কি ধরনের একটা মুড তৈরি করে? আনন্দের, একটু কনফিউশনের এবং হাস্যকর, নাকি সাসপেন্স রহস্যজনক এবং ভয়ের? আই থিঙ্ক এটাই হবে না, যে রহস্যজনক এবং ভয়ের একটা মুড ক্রিয়েট করে এই লাইনটা, যেটা এটা নাকি কি, আয় হায় এটা কি, তাই না? ইয়েস। ওকে, হাউ ইজ দ্য ফোম ডিসক্রাইব ওয়েন দ্য বোটম্যান ব্রিং ম্যারি's বডি ব্যাক? ফোমটাকে কেমন বলা হয় যখন ম্যারিকে ফিরিয়ে নিয়ে আসে? খুবই সফট, নাকি কোল্ড অ্যান্ড ডার্ক, নাকি ক্রুয়েল অ্যান্ড হাংরি? এটা কিন্তু আমরা জানি শুরু থেকেই কিন্তু ফোমকে কি বলা হচ্ছে? খুবই নিষ্ঠুর এবং ক্ষুধার্ত বলা হচ্ছে, তাই না? খুবই নিষ্ঠুর এবং ক্ষুধার্ত বলা হচ্ছে শুরু থেকেই ফোমটাকে। তাহলে এটা কি হবে? ক্রুয়েল অ্যান্ড হাংরি ফোম, তাই না? এই ফোমটাকে খুবই ক্রুয়েল অ্যান্ড হাংরি বলা হচ্ছে একদম শুরুর থেকে। ওকে, সো আমরা এটা বাদ স্কিপ করি, আমরা নতুন কবিতা চলে যাই। তোমরা পারবা, আমি শিওর। দেখো শুনে আর এমসিকিউ যা বুঝছি তোমরা এটা একদম ভালোভাবে পারবা। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। আমরা এখন এটা শুরু করব, ঠিক আছে? কি শুরু করব? টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। এই কবিতাটা কার কার ভালো লাগে আমাকে বলো তো একটু। এই কবিতাটা কার কার কাছে ভালো লাগে?
দেখছি, বলো কার কার কাছে ভালো লাগে কবিতাটা? আমার কাছে এই কবিতাটা খুবই ভালো লাগে। আজকের ক্লাসটা হবে হচ্ছে 4টা পর্যন্ত। 4টার সময় আমি তোমাদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে? আজকে 4টার মধ্যে আমি তোমাদেরকে ছেড়ে দিব, ওকে? টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যাক, অনেকেরই ভালো লাগে, মুশফিকের ভালো লাগে, ফাহমিদার ভালো লাগে, নীলুফার ভালো লাগে, মুফতির ভালো লাগে, তৌফিকের ভালো লাগে, তাছাড়া আরও অনেকের দেখতেছি ভালো লাগে কবিতা। আমার এটা ফেভারিট, মানে যতগুলো কবিতা আছে এই বইয়ের মধ্যে, তার মধ্যে নাম্বার 1-এ হচ্ছে টু মাদার্স রিমেম্বার, দেন নাম্বার 2-তে আছে ও এটা তো টাইম টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটা আমার ফেভারিট। কাতারে কত 4-এ আছে অ্যাকচুয়ালি, 2-এ আছে হচ্ছে তোমার ওই উডসেরটা, ঠিক আছে, স্টপিং বাই দ্য উডস, অ্যাকচুয়ালি 2-এ আছে। বাট কবিতাটা মজার, আসলে সবগুলো কবিতাই মজার। এবারে তোমাদের যতগুলো কবিতা দিছে কোনোটাই কোনোটা থেকে অ্যাকচুয়ালি কম না অ্যাকচুয়ালি। ওকে, সো তোমাদের জন্য কিন্তু আমি তোমরা ডায়ালগ নিয়ে অনেক ভয় পাচ্ছিলা, ডায়ালগের টেমপ্লেটস অ্যান্ড হচ্ছে সাজেশন আমি পোস্ট করে দেবো ক্লাস শেষে, সবাই একটু দেখে নিও, ঠিক আছে? ওকে, সো চলো আমরা স্টার্ট করি। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে? সময়, বৃদ্ধ যাযাবর, তুমি কি থাকতে পারো না শুধুমাত্র একদিনের জন্য? অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সব কিছু দিব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? বেলস ফর ইয়োর জেনেট, তোমার ছোট্ট জেনেট ঘোড়ার জন্য বেল বানিয়ে দিব। অফ সিলভার দ্য বেস্ট, সিলভার দিয়ে বা রূপা দিয়ে। গোল্ডস্মিথ শ্যাল বিট ইউ আ গ্রেট গোল্ডেন রিং, গোল্ডস্মিথ বা স্বর্ণকারকে দিয়ে তোমার জন্য বানিয়ে দিব একটি খুবই চমৎকার স্বর্ণের একটি আংটি। পিকক শ্যাল বাউ টু ইউ অ্যান্ড লিটল বয় সিং, পিকক তোমার জন্য বাউ করবে এবং লক্ষ্মী লক্ষ্মী ছেলেরা তোমার জন্য গান গাবে। এখান থেকে ধর কী ধরনের প্রশ্ন আসতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ডাজ দ্য পোয়েট কল টাইম, পোয়েট টাইমকে কি বলে ডাকে? তখন তুমি আনসার কি দিবা যে তোমার দ্য পোয়েট কি, the poet calls time কি an old gypsy man, পোয়েট সময়কে একজন বৃদ্ধ যাযাবর বলে ডাকে। তারপর তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক টাইম টু ডু, কবি সময়কে কি করতে বলতেছে? কবি সময়কে বলতেছে একদিনের জন্য হলেও রয়ে যেতে। কি বলতেছে? একদিনের জন্য হলেও রয়ে, টু স্টে ফর জাস্ট ওয়ান ডে, তাই না? ইয়েস। এবং হোয়াট ডাজ দ্য পোয়েট অফার, তখন মানে পোয়েট কি অফার করতেছে? দ্য পোয়েট অফার্স সিলভার বেলস ফর টাইমস বা হিজ জেনেট অ্যান্ড গোল্ডেন রিং ফর টাইম। তার মানে জেনেটের জন্য হচ্ছে সিলভারের বেল এবং তোমার টাইমের জন্য হচ্ছে গোল্ডের রিং অফার করতেছে, ঠিক আছে? এখন দেখো তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে হোয়াট ইজ আ জেনেট, তখন তুমি বলবা ইট ইজ আ কাইন্ড অফ আ স্মল স্প্যানিশ হর্স, ইট ইজ এ কাইন্ড অফ আ স্মল স্প্যানিশ হর্স, মানে কি ছোট্ট আকারের স্প্যানিশ এক ধরনের ঘোড়া হচ্ছে জেনেট, ঠিক আছে? আচ্ছা, সো তোমাকে আরেকটা ধরো যদি প্রশ্ন করে যে হোয়াট উইল দ্য লিটল বয়েজ ডু, তখন তুমি কি বলবা দ্য লিটল বয়েজ উইল সিং ফর টাইম। কি বলবা? দ্য লিটল বয়েজ উইল সিং ফর টাইম। ওকে, ও অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টন ইউ উইথ মে, তোমার লক্ষ্মী মেয়েরা কি করবে? তোমাকে ফুলের মালা দিয়ে সাজাবে। ফেস্টন ইউ উইথ মে, এটার মানে কি ফুলের মালা দিয়ে সাজাবে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান ওয়াই হ্যাসেন অ্যাওয়ে, সময় তুমি বৃদ্ধ যাযাবর কেন তুমি এত হ্যাসেন করো বা কেন তুমি এত তাড়া করো? লাস্ট উইক ইন বেবিলন, লাস্ট নাইট ইন রোম, মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, আন্ডার পলস ডোম, আন্ডার পলস ডায়াল, you tighten your rein only a moment and off once again.
এই পার্টটা একটু ভালো করে বুঝো। এখানে বেবিলন এবং রোমের কথা কেন বলেছে জানো? কি বলতেছে? তুমি অনেক তাড়া করো, গত সপ্তাহে ছিল বেবিলনে, গত রাতে ছিল রোমে, আর আজকে তুমি পলস ডায়াল মানে সেন্ট পলের ক্যাথিড্রালে। এটার মানে আসলে মূলত বোঝায় সময় অনেক পুরান। তোমাকে যদি বলে হোয়াট ডাজ ইট মিন বাই হি ওয়াজ ইন বেবিলন অ্যান্ড রোম অ্যান্ড নাও ইন পলস ডায়াল, এটার মানে কি বোঝায়, তখন তুমি কি উত্তর দিবা? যে ইট মিনস দ্যাট টাইম ইজ ভেরি ওল্ড, হি হ্যাজ সিন এনশিয়েন্ট সিভিলাইজেশন, হি হ্যাজ সিন এনশিয়েন্ট সিভিলাইজেশন বর্ন অ্যান্ড ফল। সে খুবই আদিকালীন তোমার ঐতিহাসিক শহরগুলোকে, সভ্যতাগুলোকে হতে দেখেছে এবং ধ্বংস হতে দেখেছে, এবং একটার পর একটা পার হয়ে সে আজকে এই নতুন যে সভ্যতা, যেখানে সেন্ট পলের চার্চ আছে, সেখানে এসেছে। মানে বুঝতে পারছো? এটার মর্মটা হচ্ছে বেবিলন অনেক পুরান, সে বেবিলনে গিয়েছিল, বেবিলন থেকে সে রোমে আসছে, মানে কি সময়ের সাথে সাথে বেবিলন হয়েছে, ধ্বংস হয়েছে, তারপর রোম হয়েছে, রোম ধ্বংস হয়েছে, এবং অবশেষে এই যে সেন্ট পল, যেটা হচ্ছে এখনকার একটি স্থপতি, সেখানে এখন আজকে সে এসেছে, এবং সে আজকে এখান থেকেও সে চলে যাচ্ছে। মানে সময় কখনো কিন্তু থামে নাই, এবং সময় অনেক পুরান। সো এখানে অ্যাকচুয়ালি তোমাকে এই প্রশ্নটা করলে উত্তরটা দেবে টাইম ইজ ভেরি ওল্ড, হি হ্যাজ সিন এনশিয়েন্ট সিভিলাইজেশনস অ্যান্ড হি নেভার স্টপস। টাইম অনেক বয়স্ক, সে অনেক আদি অতীতের সভ্যতাকে হতে দেখেছে, এবং সে কখনো কারোর জন্য থামে না। ঠিক আছে? অফ টু সাম সিটি নাও ব্লাইন্ড ইন দ্য womb, অফ টু অ্যানাদার এর দ্যাটস ইন দ্য tomb. Time, you old gypsy man, will you not stay? Put up your caravan just for one day. তারপর কি বলতেছে? এই যে সেন্ট পল তো বর্তমান, তাই না? অতীতের ছিল বেবিলন এবং রোম, সেন্ট পল বর্তমান, এবং বর্তমান থেকে সে তার লাগামটা ধরে সে চলে যাচ্ছে কোথায়? অন্য আরেকটি শহরে, যেই শহরটা কি নাও ব্লাইন্ড ইন দ্য হোম, মাতৃগর্ভে আছে। মানে কি মাতৃগর্ভে বলতে কি, যে সভ্যতাটা এখনো জন্ম নেয় নাই। মানে এখানে তিনটা সময়ের কথা বলতে, তিনটা টেন্স, তাই না? অতীত, বর্তমান, এবং বর্তমান থেকে সে চলে যাচ্ছে ভবিষ্যতে, এমন একটি সভ্যতাটায় দিকে আগাচ্ছে যে সভ্যতা এখনো জন্মই নেয়নি, তাই না? আচ্ছা, তারপর অবশেষে সে কি বলতেছে? সময়, তুমি বৃদ্ধ যাযাবর, কেন তুমি থাকছো না শুধুমাত্র একদিনের জন্য? সময়কে তারপরও সর্বশেষ আবার রিকোয়েস্ট করতেছে, সময় তুমি বৃদ্ধ যাযাবর, একদিনের জন্য থেকে যাও। আচ্ছা, সো দেখি পোয়েমটা কাকে অ্যাড্রেস করা হয়েছে, তোমরা ভালো মতো পড়েছো কিনা দেখি, কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে জাস্ট তোমাদের রিভিশনের জন্য, দেন আমরা নেক্সট পোয়েমটাতে চলে যাব। সো হু ইজ দ্য পোয়েম অ্যাড্রেস টু? পোয়েমটাতে কার কথা বলা হয়েছে? সময়ের কথা, তাই না? এবং সময়কে কি হিসাবে সম্বোধন করা হয়েছে? জিপসি ম্যান হিসাবে সম্বোধন করা হয়েছে। টাইম পারসনিফাইড অ্যাজ আ জিপসি, রাইট? ওকে, হোয়াট ডাজ দ্য স্পিকার রিকোয়েস্ট টাইম? একদম শুরুতে আমরা জানি কি করে, টাইমকে কি রিকোয়েস্ট করে কবি, বলো তো? শুধুমাত্র একদিনের জন্য থেকে যায়, তাই না? রিকোয়েস্টে কি থাকে? শুধুমাত্র যেন সময় একদিনের জন্য থেকে যায়। তাহলে কি হবে? টু স্টে ফর জাস্ট ওয়ান ডে, শুধু একদিনের জন্য যেন থেকে যায়, রাইট? ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য গিফট? কোন গিফটটার কথা কবিতায় কোথাও মেনশন করা হয়নি? আমরা জানি কি কি মেনশন করছিল? স্বর্ণের রিং এবং সিলভারের বেল, তাই না? তাহলে এবং হচ্ছে বাচ্চারা গান গাবে, এটাও বলছিল। তাহলে এটা তো ছিল, এটাও ছিল, এটাও ছিল। তাহলে একটা হীরা আর মুকুটের কথা কোথাও মেনশন করা হয়নি। সো দ্য অ্যান্সার ইজ এ ক্রাউন অফ ডায়মন্ডস। আ ক্রাউন অফ ডায়মন্ডস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড জেনেট রেফার টু ইন দ্য পোয়েম? জেনেট বলতে তোমার এখানে কবিতায় কিসের কথা বোঝাচ্ছে? জেনেট বলতে কবিতায় কিসের কথা বোঝাচ্ছে? আমরা সবাই জানি জেনেট হচ্ছে এক ধরনের ছোট্ট একটা স্প্যানিশ হর্স, তাই না? আমরা সবাই জানি জেনেট হচ্ছে এক ধরনের খুবই ছোট্ট একটি
স্প্যানিশ হর্স, তাহলে এটা আনসার হবে আ স্মল স্প্যানিশ হর্স, রাইট? ওকে, তারপর যদি যাই, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ফেস্টুন ইউ উইথ মে মিন? এই যে তোমাকে ফেস্টুন করবে, ফেস্টুন ইউ উইথ মে, এটার মানে আসলে কি বোঝায়? আমরা জানি মে বলতে এখানে ফুল বোঝাচ্ছে, ফেস্টুন বলতে ফুলের মালার মতো বোঝাচ্ছে। তার মানে কি ফেস্টুন উইথ মে মানে ফুলের মালা দিয়ে বা ফুল দিয়ে তোমার কাকে, সময়কে তারা সাজাতে চাচ্ছে, তাই না? ফুল দিয়ে সময়কে তারা সাজাতে চাচ্ছে, তাহলে এটা হবে সুইট গার্লস উইল ডেকোরেট টাইম উইথ ফ্লাওয়ার্স, রাইট? ইয়েস। The places Babylon, Rome, Paul's Dome are mentioned to show time. এই যে আমি বলেছিলাম বেবিলনের কথা বলেছে, রোমের কথা বলেছে এবং পলস ডোমের কথা বলেছে। এটার দ্বারা কি বোঝাচ্ছে? সময় কি করে? সময় কি করে? যে সময় ইতিহাস থেকে নিয়ে ভবিষ্যতের দিকে কোনো বিরামহীনভাবে এগিয়ে যেতে থাকে এবং কোথাও সে থামে না। তাহলে ইট রেফার্স দ্যাট টাইম মুভস এন্ডলেসলি থ্রু হিস্ট্রি উইদাউট স্টপিং। থামা ছাড়া ইতিহাস থেকে ভবিষ্যতের দিকে সে তোমার কি বিরামভাবে হচ্ছে এগিয়ে যেতে থাকে, রাইট? ওকে, হোয়াট ডাজ ইউ টাইটেন ইউর রেইন আন্ডার পলস ডায়াল সাজেস্ট? তুমি তোমার লাগামটা শক্ত করে ধরো, তোমার টান দিয়ে ধরো পলস ডায়ালের নিচে, এটার দ্বারা আসলে কি বোঝায় মূলত? আমরা সবাই জানি এটার দ্বারা মূলত বোঝানোর চেষ্টা করেছে যে সময় তোমার কি সময় কি করে? সময় অল্প সময়ের জন্য কি তোমার পলস ডায়ালের থেকে থেমে একদম তাড়াহুড়া করে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, সে কারোর জন্য ওয়েট করে নাই, রাইট? আচ্ছা, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? এই কবিতার মূল থিমটা কি বা মূল বিষয়টা কি বলতে পারবা? আমরা জানি সময় কারোর জন্য থামে না এবং সময় তার মতো চলতেই থাকে, তাহলে দ্য আনস্টপেবল অ্যান্ড রিলেন্টলেস পাসিং অফ টাইম, এটা হবে, তাই না? দ্য আনস্টপেবল অ্যান্ড রিলেন্টলেস পাসিং অফ টাইম হচ্ছে আমাদের আনসার, দ্য আনস্টপেবল অ্যান্ড রিলেন্টলেস পাসিং অফ টাইম। The tone of the speaker throughout the poem can be best be described as, এবং পুরো কবিতা জুড়ে তোমার কবির টোনটা কিভাবে আমরা বর্ণনা করতে পারি? আমরা জানি পুরো কবিতা জুড়ে কবির টোনটা কিছুটা কি অসহায় এবং অনুরোধ করতেছে, অনুরোধ পরায়ণ এবং অসহায়ের মতো, তাই না? তাহলে কি বলতে পারি আমরা? প্লিডিং অ্যান্ড হেল্পলেস। আমরা কি বলতে পারি? প্লিডিং অ্যান্ড হেল্পলেস, রাইট? ইয়েস। হোয়াট ডাজ টাইম ডু আন্ডার পলস ডায়াল? আর লাগবে না, আই থিঙ্ক আমরা নেক্সট কবিতা যাইতে পারি, তাই না? চলো চলো যাই নেক্সট কবিতা। আই হোপ সবাই নেক্সট কবিতার জন্য রেডি। ওকে, সো চলো আমরা একদম লাস্টের কবিতা চলে যাই, লাস্টের পার্টে চলে যাই, যেখানে আমাদের আর মাত্র 3টা কবিতা বাকি আছে। এই 3টা কবিতা শেষ হলেই আমরা একদম কি করব, আজকের মতো ক্লাস শেষ করে দিব। আজীবনের জন্য আমরা আনসারিং ফ্রম পোয়েমসের ক্লাসকে বিদায় দিয়ে দিব। ওকে, আই হোপ এভরিওয়ান ইজ রেডি। ওকে, ওকে, খুবই সুন্দর একটা পোয়েম। এটা হচ্ছে স্টপিং বাই দ্য উডস অন আ স্নোই ইভিনিং। স্টপিং বাই দ্য উডস অন আ স্নোই
ইভিনিং। এটা কার দ্বারা লেখা? এটা লেখা হচ্ছে রবার্ট ফ্রস্টের দ্বারা। কার দ্বারা? রবার্ট ফ্রস্টের দ্বারা এই কবিতাটি লেখা, মনে রাখবে। সো দেখো এখানে কি বলতেছে, হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো। এই বনটা কার আমার মনে হয় আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। তার বাড়ি যদিও এখানে না, তার বাড়ি গ্রামে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। সে আমাকে দেখতে পাবে না যে আমি তার বনের মধ্যে দাঁড়িয়ে তার বনটাকে বরফ দিয়ে ঢেকে যেতে দেখতেছি। My little horse must think it queer to stop without a farmhouse near. আমার ঘোড়া হয়তো ভাবছে কি অদ্ভুত একটা বিষয়, আমার মালিক কেন আশেপাশে কোনো ফার্ম হাউস ছাড়াই বা কোনো খামার বাড়ি ছাড়াই এরকম হুট করে থেমে গেল। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং ইন দ্য ইয়ার। তাও আবার এই বনের মাঝে এবং একটি জমাট বাঁধা বরফের ঝিলের মাঝে, তাও আবার ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচাইতে লম্বা রাত্রিতে। হি গিভস হিজ হারনেস বেলস আ শেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। ঘোড়া আবার কি করলো, তার মুখে যে হারনেস বেল, মুখের যে সাজানোটা থাকে মাঝখানে যে বেল থাকে, এরকম করে একটা ঝাড়ি দিল, ঠিক আছে? ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করলো যে কোনো ভুল করছো কি? সো দেখো পোয়েমটা যদি আমি বলি, এখানে কি বলতেছে, কবি বলছে আমি হয়তো জানি এই বনটা কার, এবং তোমাকে যদি প্রশ্ন করে এই বনের মালিক কোথায় থাকে, হি লিভস ইন এ ভিলেজ। যে আমি হয়তো জানি এই বনটা কার, এই বনের মালিক এখানে থাকে না, একটা গ্রামে থাকে, এবং সে আমাকে দেখতে পাবে না যে আমি তার বনের মধ্যে দাঁড়িয়ে তার বনটাকে ঢেকে যেতে দেখতেছি। আমার হর্স বা আমার ঘোড়াও হয়তো ভাবতেছে আমি কি বলদ, আমার ঘোড়া হয়তো ভাবতেছে আমি কি বোকা, ঠিক আছে? আমার ঘোড়া হয়তো ভাবতেছে আমিও কি বোকা যে এরকম একটা বনে এবং আরেকটা জমাট বাঁধা ঝিলের মাঝে, তাও বছরের সবচেয়ে বড় রাত্রিতে, এরকম আমি আশেপাশে কোনো ফার্ম হাউস বা খামার বাড়ি ছাড়াই দাঁড়িয়ে পড়লাম, তাই না? এবং তাই আমি কোনো ভুল করছি কি না এটা জিজ্ঞেস করার জন্য, মানে আমি গাধামি বা আমি ছাগলামি করতেছি কি না সেটা জিজ্ঞেস করার জন্য সে তার বেলটাকে ঝাড়া মেরে উঠল। সো এখানে তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে ঘোড়াটা কেন তার বেলকে নাড়া দিল? তখন তুমি কি বলবা যে দ্য হর্স ওয়াজ থিঙ্কিং ইট ওয়াজ স্ট্রেঞ্জ টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। যে ঘোড়াটা ভাবছে এটা অদ্ভুত একটা বিষয়, আশেপাশে কোনো খামার বাড়ি ছাড়া এরকম হুট করে দাঁড়িয়ে যাওয়াটা, এই জন্য সে নাড়া দিল, তাই না? আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ডাজ ইট মিন বাই ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার? ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার বলতে কবিতায় কি বোঝাচ্ছে? মূলত এখানে বোঝাচ্ছে হচ্ছে যে তোমার এটা কি, এটা হচ্ছে উইন্টার সলিস্টস। এটা তোমার আমি যে ফাইলটা দিচ্ছি ফাইলের মধ্যে পাবো উইন্টার সলিস্ট, মানে যে কোনো বছরের সবচাইতে বড় রাত্রিকে বলা হয় উইন্টার সলিস্টস, ঠিক আছে? সো ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার রেফার্স টু উইন্টার সলিস্টস ইন দ্য পোয়েম, ঠিক আছে? এই জিনিসটা তুমি বললেই হবে। আকিমুল আসতে পারে, সম্ভাবনা আছে, বাট আমি একদম 100% গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে? ওকে, the only other sounds the sweep of easy wind and downy flakes. The woods are lovely, dark and deep. দেখো বলতেছে ওই জায়গাটা কতটাই নীরব যে ওই জায়গায় তাদের ব্যতীত শুধুমাত্র দুইটা আওয়াজই আছে। সুইপ অফ ইজি উইন্ড, মানে তুমি বাসায় যখন তোমাকে ঝাড়ু দিয়ে মারতে আসে আম্মু, তখন বাতাসের মধ্যে যে ঝাড়ুটার একটা বাতাসের সাউন্ড আছে না, মনে হচ্ছে ঝাড়ুর একটা সাউন্ড, ঠিক আছে? এটা তো আবার চাবুক দিয়ে যখন মারে বা বেল দিয়ে, এই যে সাউন্ডটা, এই যে সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, নরম হালকা কোমল তুষারকণার আওয়াজ, মানে এই দুইটা আওয়াজই শুধুমাত্র শোনা যাচ্ছিল সেই জায়গায়, ঠিক আছে? তোমার পরীক্ষার পরে পরীক্ষা খারাপ চর খাওয়ার পর কিছুই শুনতে পাবে না, বাট তারা ওখানে এই দুইটা সাউন্ডই তাদের ব্যতীত
শুনতে পাচ্ছিল, ঠিক আছে? তো তোমাকে একটা প্রশ্ন করতে পারে, হোয়াট ওয়ার দি আদার টু সাউন্ডস মেনশন ইন দ্য পোয়েম? তখন তুমি কি বলবা? দ্য আদার টু সাউন্ডস মেনশন ইন দ্য পোয়েম আর দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড দ্য সাউন্ড অফ ডাউনি ফ্লেক্স, ঠিক আছে? এই দুইটা সাউন্ড শোনা যাচ্ছিল। তারপর দেখো কি বলছে, উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। উডসটা খুবই লাভলি, খুবই সুন্দর, অন্ধকার এবং খুবই গভীর, মানে ডিপ। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গ্লো বিফোর আই স্লিপ। খুবই চমৎকার এন্ডিং। এখানে কি বলতেছে, বনটা খুবই নীরব, রহস্যময় এবং সুন্দর, মানে তার এখানে খুব ভালো লাগতেছে থাকতে, কিন্তু সে বলতেছে আমার এখানে থাকা যাবে না। আমার যদিও এই জায়গাটা খুব ভালো লাগতেছে, তাও আমার আরও অনেক দূর যাত্রা করতে হবে ঘুমানোর আগে, আমার আরও অনেক দূর যাত্রা করতে হবে ঘুমানোর আগে। সো এখান থেকে তোমার কী কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখো, এটা আসলে কিন্তু মূলত দায়িত্ববোধের কথা বোঝাচ্ছে। আমাদের জীবনে যেরকম আমাদের কিছু জায়গায় হয়তো আনন্দ করতে, আড্ডা দিতে, টিভি দেখতে, গেমস খেলতে ভালো লাগে, ফাইন, মানুষের লাইফে রেস্ট নিতে হয়, কিন্তু কবি যেরকম তার খুব ভালো লাগছিল, তারপরও সে এখানে বিশ্রাম নিয়েছে, কিন্তু পুরোপুরি থেমে যায় নাই। আমরা কিছু সময় এনজয় করব লাইফে, কোথাও পুরোপুরি থেমে যাওয়া যাবে না, কারণ আমাদের জীবনে অনেক দায়িত্ব আছে যেগুলো আমাদের পালন করতে হবে, অনেক দূর আমাদের যেতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আকিমুল। সো এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ডাজ দ্য লাইন দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ মিন? তখন তুমি কি বলবা? দ্য লাইন the woods are lovely, dark and deep means that the woods are very beautiful, very quiet and very mysterious. Lovely মানে সুন্দর, dark মানে quiet অন্ধকার, নীরব, এবং deep বলতে কি অনেক গভীর, এটা বোঝাচ্ছে রহস্যময় বা মিস্টেরিয়াস। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ডাজ ইট মিন বাই প্রমিসেস ইন দ্য পোয়েম? প্রমিসেস বলতে এই কবিতায় কি বোঝাচ্ছে? তখন তুমি বলবা যে ইন দ্য পোয়েম প্রমিসেস রেফার্স টু রেসপন্সিবিলিটিস। এই কবিতায় প্রমিস বা কথা বলতে বোঝাচ্ছে হচ্ছে দায়িত্ববোধের কথা, রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস। এটাই তুমি আনসার দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ কপিল। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটা আমার সেকেন্ড ফেভারিট পোয়েম এই পুরো গল্পের মধ্যে, মানে এই পুরো সবগুলো পোয়েমের মধ্যে। বাই দ্য ওয়ে, তোমাদের কার কার পছন্দ বলো তো এই পোয়েমটা? ওকে, সো আমরা চলো অল্প কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি, তারপর আমরা নেক্সট পোয়েমে চলে যাই। ওকে, হোয়াই ডাজ দ্য স্পিকার স্টপ বাই দ্য উডস? স্পিকার সেখানে কেন থেমেছিল? আমরা জানি স্পিকার একটা যাত্রায় বের হয়েছিল, এবং এই যাত্রায় যে সে বের হয়েছে একটা টাইমে তার কি হয়েছে, একটা টাইমে তার একটু রেস্ট নিতে মন চেয়েছে, এই কারণে কিন্তু সে ওখানে দাঁড়িয়ে গিয়েছিল, দাঁড়িয়ে ও পুরা উডস যে স্নো দিয়ে ভরে যাচ্ছিল সেটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই না? সো টু ওয়াচ দ্য উডস ফিল আপ উইথ স্নো, কারণ ওই দৃশ্যটা তার কাছে খুব সুন্দর লাগতেছিল, তাই না? ইয়েস। তারপর দেখো, ইয়েস, পোয়েমটা বেস্ট আসলে। ওয়ার ইজ দ্য ওনার অফ দ্য উডস? তখন এই উডসের বা এই বনের যে আসল মালিক, সে তখন কোথায়? এই উডসের যে আসল মালিক, ওই মুহূর্তে সেই ব্যক্তি তখন কোথায়? আমরা সবাই জানি তার ঘর কিন্তু বা তার বাড়ি কিন্তু এই বনের ভেতরে না, তার বাড়ি কিন্তু কোথায়? গ্রামের মধ্যে, তাই না? তাহলে ওনার হচ্ছে তখন ইন হিজ হাউস ইন দ্য ভিলেজ। দ্য ওনার ইজ ইন হিজ হাউস ইন দ্য ভিলেজ। ওকে, গ্রেট। তারপর দেখো, why does the speaker feel the owner will not see him stopping? স্পিকারের কেন মনে হয়েছে ওনার তাকে সেখানে থামতে দেখবে না? এটা একদম সহজ, কারণ ওনার অনেক দূরে থাকে, অ্যান্ড ওনারের বাড়ি গ্রামে, যেটা হচ্ছে আসলে অনেক দূরে, অ্যান্ড এই কারণে ওনার কিন্তু তাকে দেখবে না, সে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বনটাকে বরফে ঢেকে যেতে দেখতেছে, তাই না? ওকে, why does the horse think it queer? ঘোড়ার কাছে কেন বিষয়টা খুব অদ্ভুত লাগছিল? আমরা সবাই জানি যে ঘোড়ার কাছে এটা অদ্ভুত লাগতেছিল, কারণ তোমার কে আশেপাশে কোনো খামার বাড়ি ছিল না। খামার বাড়ি বলতে আমরা এখানে শেল্টার বা আশ্রয় বুঝতেছি, যেহেতু আশেপাশে কোনো
খামার বাড়ি ছিল না, তার মানে কোনো আশ্রয় ছিল না। সো কোনো আশ্রয় ছাড়া এই বরফের মাঝে কেন কবি এরকম থেমে যাচ্ছিল, এটা চিন্তা করে তার কাছে খুব অবাক লাগতেছিল, তাই না? এই কারণে কিন্তু সে খুব অবাক হচ্ছিল। What does the horse give the signal? How does the horse give the signal? হর্সটা বা ঘোড়াটা মূলত সিগন্যাল কিভাবে দিয়েছিল মনে আছে? ঘোড়াটা কিন্তু সিগন্যাল দিয়েছিল কিভাবে? তার মুখের যে বেলগুলো আছে ওই বেলগুলোর মধ্যে নাড়া দিয়ে, তাই না? মুখে যে বেলগুলো আছে সে বেলগুলো নাড়া দিয়ে কিন্তু সে সিগন্যাল দিয়েছিল কাকে? কবিকে বা রাইটারকে, রাইট? ইয়েস। সো দি অ্যান্সার ইজ কি? সো দি অ্যান্সার ইজ শেখ সেটস হার্নেস বেলস, তাই না? সে তার হার্নেস বেলগুলোকে নাড়া দিয়েছিল, সে তার হার্নেস বেলগুলোকে নাড়া দিয়েছিল। তারপর কি? হোয়াট ওয়ার দি অনলি টু সাউন্ডস মেনশন? কোন দুইটা সাউন্ডের কথা উল্লেখ করা হয়েছে? শুধুমাত্র দুইটা সাউন্ডই শোনা যাচ্ছিল, সেই দুইটা সাউন্ড মূলত কি ছিল বলতে পারো? হোয়াট ওয়ার দি অনলি টু সাউন্ডস মেনশনড? ইয়েস, আর দুইটা জিনিসের সাউন্ড শোনা যাচ্ছিল। একটা হচ্ছে তোমার কি, তোমার বাতাসের এবং তোমার তুষারকণার, তাই না? উইন্ড অ্যান্ড সফট স্নোফ্লেক্স, এই দুইটা জিনিসেরই সাউন্ড শোনা যাচ্ছিল, আর কোনো কিছুর সাউন্ডই কিন্তু তখন শোনা যাচ্ছিল না। লাভলি ডিপ অ্যান্ড ডার্ক, এটার মানে আসলে কি বোঝাচ্ছে? গভীর, অন্ধকার এবং তোমার সুন্দর, এটার দ্বারা আসলে মূলত কি বোঝাচ্ছে? যে বনটা খুব কি ছিল? রহস্যময় ছিল, সুন্দর ছিল এবং গভীরত্বের কোনো অভাব ছিল না সেই বনের মধ্যে। তাহলে এই অর্থের সাথে কোন পার্টটা মিলে? বিউটিফুল, মিস্টেরিয়াস অ্যান্ড ফুল অফ ডেপথ। বিউটিফুল, মিস্টেরিয়াস অ্যান্ড ফুল অফ ডেপথ, রাইট? ইয়েস। সো চলো আমরা আর এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করে কিছু নাই, তুমি পারবা, নো ওয়ারিজ, আমার কোনো সন্দেহ নেই তোমাদের ব্যাপারে। আমরা নেক্সট পোয়েমে চলে যাই, রাইট? ওকে, সলিটিউড। এই সলিটিউড পোয়েমটার সাথে তোমরা সবাই নিজেদের লাইফের অনেক মিল পাবা। এই সলিটিউড পোয়েমটার সাথে সবাই তোমরা নিজেদের লাইফের সাথে অনেক অনেক বেশি মিল পাবে, ঠিক আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো চলো আমরা দেখি এটা কি হয়। সলিটিউড কে লিখেছে? সলিটিউড লিখেছেন এলা হুইলার উইলকক্স। কে লিখেছেন? এলা হুইলার উইলকক্স লিখেছেন সলিটিউড। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ, হাসো এবং পুরা বিশ্ব যেন তোমার সাথে হাসে। মানে হু হু করে তুমি হাসবা, তোমার পুরো বিশ্ব যেন তোমার সাথে হাসিবে। কান্না করো, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, তুমি কান্না করবা এবং তুমি একাই কান্না করো, তোমার আশেপাশে কেউ তোমাকে বেল দিতে আসবে না। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মির্থ বাট হ্যাজ ট্রাবল ইনাফ অন ইটস ওন। কারণ এই দুঃখী বুড়া পৃথিবীর নিজেরই ধার নিতে হয় আনন্দ। মির্থ মানে হচ্ছে পরম আনন্দ, মানে আনন্দ তার নিজেরই ধার নিয়ে চলতে হয়, কারণ তার নিজেরই অনেক যথেষ্ট পরিমাণের সমস্যা আছে। Sing and the hills will answer, sigh and it is lost in the air। মানে তুমি যদি পাহাড়ে যারা গিয়েছো, তুমি যখন হচ্ছে আল্লাহ হাফেজ লায়লা, তুমি যখন পাহাড়ে যাও তখন যখন তুমি চিৎকার করে গান গাও, আনন্দের গান গাও, তখন ওই পাড় থেকে পাহাড়ের যেন প্রতিধ্বনি তুমি শুনতে পাও, তাই না? কিন্তু তুমি যখন পাহাড়ে গিয়ে হাই উতাস করো, ওইটার কি প্রতিধ্বনি তুমি শুনতে পাও? পাও না। এটাই বলছে, গান গাও এবং পাহাড় পর্বত তোমার সাথে গান গাবে, দীর্ঘ শ্বাস ফেলো, সেটা বাতাসের মধ্যেই হারিয়ে যাবে।
দ্য echoes bound to a joyful sound, প্রতিধ্বনি সবসময় আনন্দের তোমার আওয়াজের সাথে সুরের সাথে তাল মিলায়, বাট shrink from voicing care, কিন্তু কেয়ার দেখানোর বেলায় সেটা আবার একদম শ্রিঙ্ক হয়ে গায়েব হয়ে যায়, ছোট হয়ে বিলীন হয়ে যায়। ঠিক আছে, সো এইখানে কি বলতেছে যে মানুষের বাস্তবতা বলতেছে জীবনের। তোমাকে জিজ্ঞেস করতে পারে এখান থেকে, তুমি যখন হাসো তখন পুরো পৃথিবী হাসে, তুমি যখন কান্না করো তখন কেউ কাউকে তুমি পাশে পাও না, এটার পিছনে কারণটা কি? তখন তুমি বলবা, ইট ইজ বিকজ দ্য আর্থ হ্যাজ টু borrow হ্যাপিনেস বিকজ ইট হ্যাজ ইটস ওন প্রবলেমস। এটা হচ্ছে তোমার কি, পৃথিবীর নিজেরই অনেক সমস্যা আছে, তাই তোমার কি নিজেরই তার অন্যের থেকে আনন্দ ধার নিতে হয়। তাই তুমি যখন হাসো পুরো পৃথিবী তোমার সাথে থাকে, কিন্তু তুমি যখন কান্না করো কেউ তোমার পাশে থাকতে চায় না। ইউ থাকা যাবে না, ওই যে তুমি যখন হাসতেছো তখন মিমটা হবে, আর তুমি যখন কান্না করছো তখন মিমটা হবে। ঠিক আছে, এরকম একটা অবস্থা। ওকে, সো তারপর কি বলতেছে, তোমাকে এখানে আরেকটা প্রশ্ন করতে পারে, হোয়াট উইল হ্যাপেন ওয়েন ইউ সিং? তখন তুমি কি বলবা, দ্য হিলস উইল সিং উইথ মি বিকজ তোমার দে লাভ জয়ফুল সাউন্ড। তুমি যখন হাসো তখন বা গান গাও তখন পাহাড় পর্বত তোমার সাথে গান গায়, কারণ তারা তোমার আনন্দের আওয়াজ বা সুর বা গীত অনেক পছন্দ করে। রিজয়েস অ্যান্ড মেন উইল সিক ইউ, গ্রিভ অ্যান্ড দে উইল টার্ন অ্যান্ড গো। রিজয়েস মানে আনন্দ করো এবং মানুষজন তোমাকে খুঁজে বেড়াবে। তুমি একদম আনন্দ করতেছো, মেন ওয়ামেন বা একভাবে হচ্ছে তুমি হাসি ঠাট্টা করতেছো, পার্টি করতেছো, মানুষ তোমাকে উকি মেরা খুঁজবে, এই ওই থেকে হাসির আওয়াজ এসে দেখি তো। ঠিক আছে, আর এই জায়গায় আরে বন্ধু কি অবস্থা, বুকে আয়, এই একটা অবস্থা। ঠিক আছে, কিন্তু তুমি যখন হচ্ছে গ্রিভ করবা বা দুঃখ বিলাস করবা বা দুঃখে থাকবা, তখন দেখেও তোমার উল্টা ঘুরে হাঁটা দেবে। দেখো, দে উইল টার্ন অ্যান্ড গো, তারা উল্টা ঘুরে যাবে, উল্টা ঘুরে হাঁটা দিয়ে চলে যাবে, তোমার সাথে তারা থাকতে চায় না। দে ওয়ান্ট ফুল মেজার অফ ইউর প্লেজার, তারা তোমার সুখ বা আরামের আনন্দের ফুল মেজার চায়, পরিপূর্ণ ভাগিদার হতে চায়। বাট দে ডু নট নিড ইউর ওো, কিন্তু তারা তোমার কান্নার এক ফোঁটা পরিমাণও ভাগিদার হতে চায় না। ঠিক আছে, বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি। বি গ্ল্যাড মানে আনন্দে থাকো এবং তোমার বন্ধুর অভাব হবে না। বি স্যাড কষ্টে থাকো, লুজ দেম অল এবং সবাইকে হারিয়ে ফেলো। কষ্টে থাকো এবং কষ্টে থাকলে তুমি সবাইকে নিশ্চিত হারিয়ে ফেলবো। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেক্টার্ড ওয়াইন, বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গাল। এখানে কি বলতেছে, এমন কেউ নাই যে তোমার নেক্টার্ড ওয়াইনকে না করবে, মানে মধুর মতো মিষ্টি মদকে নাই করবে। ওয়াইন অনেক দামি মদ, মানে বলতেছে তোমার কাছে যে মধুর মতো মিষ্টি এরকম ওয়াইন থাকে, সেটা তুমি অফার করলে কেউ না করবে না, সবাই খাইতে চাবে। কিন্তু লাইফের গাল মানে তিক্ত অভিজ্ঞতা, মানে করল্লার মতো তিতা, তোমার কাছে যদি লাইফের তিক্ত অভিজ্ঞতা থাকে বা তিতা করল্লার রস থাকে, সেটা তোমার কেউ খাইতে চাবে না, সেটা তোমার একাই খাইতে হবে, যেরকমটা তোমার আম্মু তোমার মাঝে মধ্যে জোর করে খাওয়ায় ভাতের সাথে। আচ্ছা, সো এইখানে মূলত কি বলতেছে, একই জিনিসটা আবার ঘুরায় বলতেছে যে তুমি যখন আনন্দে থাকবা মানুষ তোমাকে খুঁজে বেড়াবে, তারা সবাই তোমার আনন্দের পরিপূর্ণ ভাগীদার হতে চায়। তুমি যখন আনন্দে থাকবা তোমার চারপাশে অনেক বন্ধু থাকবে, কিন্তু তুমি যখন কষ্টে থাকবা তারা উল্টা ঘুরে চলে যাবে, কারণ তারা কেউই তোমার কষ্টের ভাগীদার হতে চায় না এবং তুমি তোমার সব বন্ধুকে তখন তুমি হারিয়ে ফেলবা। পৃথিবীর সবাই তোমার নেক্টার্ড ওয়াইন খেতে চায়, কিন্তু তোমার লাইফের তিক্ত অভিজ্ঞতা ভাগীদার কেউই হতে চায় না, এটা এখানে বলতেছে। ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড। ফিস্ট মানে ভোজন বা খাওয়ানো। ঠিক আছে, তুমি মানুষকে খাওয়াও এবং তোমার হলস মানে তোমার রুম বা তোমার চারিপাশ দেখো সবসময় মানুষ দিয়ে গিজগিজ করতেছে, জনবহুল হবে। ফাস্ট রোজা রাখো বা উপাস থাকো। দ্য ওয়ার্ল্ড গোজ বাই, তোমাকে দেখে পাশ কেটে চলে যাবে, ক্ষুধায় আছে কবে জানি আমার খাবার চেয়ে অবশ্যই আমি হাঁটা দিই। ঠিক আছে, এরকম একটা অবস্থা।
যে তুমি যখন মানুষকে খাওয়াবা তখন তোমার চারপাশে মানুষের অভাব হবে না, কিন্তু তুমি যখন ক্ষুধায় থাকবা, উপাস্যে থাকবা বা রোজা থাকবা, তখন দেখবা তোমাকে মানুষ পাশ কেটে চলে যাচ্ছে। সাকসিড অ্যান্ড গিভ, ইট হেল্পস ইউ লিভ। তুমি উন্নতি করো এবং মানুষকে দাও, এবং এটা তোমাকে বেঁচে থাকতে সহযোগিতা করবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে মরতে সহযোগিতা করবে না, মানে তোমার মরার সময় কেউ তোমার পাশে থাকবে না। There is no room in the halls of pleasure for a large There is room in the halls of pleasure for a large and lordly train, but one by one we must all file on through the narrow aisles of pain. এখানে বলতেছে there is room, তোমার halls of pleasure, আনন্দের যে ঘরগুলো, সেটার মধ্যে একটা বিশাল বড়, মানে মারাত্মক বড় তোমার রাজকীয় একটি ট্রেন পরিমাণ মানুষেরও জায়গা হয়ে যায় হলস অফ প্লেজার, মানে সব মানুষ সেখানে ঠেসে ঠেসে ঢুকতে চায় লোকাল বাসের মতো। কিন্তু আমাদের সবারই একে এক করে তোমার কি ন্যারো আইলস অফ পেইন, বা হচ্ছে কষ্টের যে সরু পথটা, ন্যারো আইলস অফ পেইন মানে কষ্টের যে সরু পথটা, সেটার ভেতর দিয়ে আমাদের সবারই একের পর এক করে একা একাই পার হতে হবে। সো এইখানে মূলত কি বলতেছে, তুমি যখন মানুষকে দিতে পারবা, মানুষকে যখন তুমি খাওয়াইতে পারবা, তুমি যখন সফল, তখন তোমার পাশে অনেক মানুষ থাকবে তোমাকে সহযোগিতা করতে, তাই না, তোমার ভালো চাইতে। কিন্তু যখন তুমি হচ্ছে উপাস থাকবা বা তুমি হচ্ছে অসুস্থ থাকবা, বিপদে থাকবা, তখন কেউ তোমাকে মরতেও সহযোগিতা করতে আসবে না। একদম তোমার বন্ধুদের সাথে মিলে যেতেছে না পুরো একদম। তারপর কি হলস অফ প্লেজার মানে আনন্দের ঘরে একটি রাজকীয় বিশাল বড় ট্রেন পরিমাণ মানুষও ঠেসে ঠেসে জায়গা নিয়ে নেয়। কিন্তু আমাদের সবারই মনে রাখতে হবে, পৃথিবীর যে তোমার তিক্ত অভিজ্ঞতাগুলো বা কষ্টের যে সরু পথগুলো আছে, সেই সরু পথের ভিতর দিয়ে আমাদেরও যেতে হবে। কোশ্চেন আনসারের পিডিএফ, হ্যান্ড নোটস সব কিছু দেওয়া আছে এই গ্রুপের মধ্যে। আমার নামের উপরে যদি ক্লিক করো এই গ্রুপে ঢুকে, তখন তুমি আমি যা যা পোস্ট করেছি বিগত কয়েক মাসে ওই সব কিছুই পেয়ে যাবা, ঠিক আছে? সব কিছু দেওয়া আছে আমার পক্ষ থেকে গ্রুপে। আচ্ছা, সো দেখি তোমরা এই কবিতাটা ভালো মতো পড়ছো কিনা, কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি, দেন আজকের লাস্ট কবিতায় আমরা চলে যাব, ঠিক আছে? হাউ ডাজ দ্য ওয়ার্ল্ড রেসপন্ড টু ইউর জয়? তোমার আনন্দের প্রতি তোমার এই পৃথিবী কি ধরনের তোমার রেসপন্স দেখায়? সে তোমাকে দূর থেকে দেখে না, আমরা জানি যে যখন তুমি হাসো পুরো পৃথিবী যেন তোমার সাথে হাসে, তাই না? তুমি যখন হাসো, তুমি ওয়ার্কআউট রুটিন আছে, আরেকদিন বলবো না। সো তুমি ইউজুয়ালি 3 দিন ওয়ার্কআউট করি উইকে 1 ঘন্টা করে। আচ্ছা, ইট লাভস অ্যালং উইথ ইউ, তাই না? তুমি যখন হাসো পুরো পৃথিবী তোমার সাথে হাসে, রাইট? ওকে, হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ উইপ? তুমি যখন কান্না করো তখন কি হয়? তুমি যখন কান্না করো তখন কি হয়? তখন আমরা জানি যে কেউ তোমার কষ্টের ভাগিদার হতে চায় না, তাই না? সো কি হবে? তোমার একাই পুরো কষ্টটা সহ্য করতে হয়। সো আনসার হবে ইউ মাস্ট এক্সপিরিয়েন্স দ্যাট সরো অ্যালোন। তোমার একা একাই এই কষ্টের ভেতর দিয়ে তোমার যেতে হবে, এই কষ্ট তোমার সহ্য করতে হবে। Why does the sad old earth seek out your mirth? এই দুঃখী আত্মা পৃথিবীটা কেন তোমার আনন্দ ধার নিতে চায়? কারণ আমরা সবাই জানি এই পৃথিবীর নিজেরই অনেক সমস্যা আছে, তাই না? এই পৃথিবীর নিজেরই অনেক সমস্যা আছে, সে ধার করা আনন্দ নিয়ে চলে, তাই না? তাহলে কি? সো আমরা বলতে পারি যে ইট হ্যাজ প্লেন্টি অফ ইটস ওন ট্রাবল, তার নিজেরই অনেক সমস্যা আছে, তাই তার আনন্দ ধার করতে হয়, রাইট? ওকে, হোয়াট হ্যাপেন্স আফটার দ্য নেক্টার ওয়াইন ইজ ফিনিশড? কি হয় যখন তোমার কাছে যে তোমার মধুর মতো মিষ্টি ওয়াইনটা শেষ হয়ে যায়? তখন আই থিঙ্ক সবাই তো উল্টা ঘুরে তোমাকে ছেড়ে চলে যায়, এরকমই তো হওয়ার কথা, তাই না? সবাই উল্টা ঘুরে তোমাকে ছেড়ে চলে যায়, এরকমই হওয়ার কথা না? আই থিঙ্ক এটাই আনসার হবে। সো দে টার্ন অ্যাওয়ে অ্যান্ড লিভ ইউ, তারা টার্ন অ্যান্ড লিভ ইউ, তারা উল্টা ঘুরে তোমাকে রেখে চলে যায়। হোয়াট ডাজ দ্য লর্ডলি ট্রেন ইন দ্য হলস অফ প্লেজার রিপ্রেজেন্ট? এই যে লর্ডলি
ট্রেন হলস অফ প্লেজারের মধ্যে কি বুঝিয়েছিল মনে আছে? আমি বলেছিলাম এটার মানে বোঝায় যে অনেক মানুষ, তাই না? অনেক, একদম ট্রেন পরিমাণ মানুষ, তার মানে অনেক মানুষ তোমার হচ্ছে আনন্দের প্রতি আকর্ষিত হয়ে আসতে চায়। সো এখানে অপশানটা কোনটার সাথে মিলে? দ্য লার্জ নাম্বার অফ পিপল অ্যাট্রাক্টেড টু সাকসেস অ্যান্ড জয়, তাই না? এক গাদা মানুষ যারা হচ্ছে তোমার কি সাফল্য এবং আনন্দর প্রতি আকর্ষিত, তাই না? ওই সকল মানুষের কথা এখানে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে। ওকে, হোয়াট ডাজ ন্যারো আইলস অফ পেইন সাজেস্ট? এই যে সরু পথটা, কষ্টের যে সরু পথ, এটার দ্বারা আসলে কি প্রকাশ করা হয়? কষ্টের যে সরু পথ, এটার দ্বারা মূলত কি প্রকাশ করা হয় বলতে পারো? আয়লা, কপিল দাস, ইবনে শাফিন, মুফতি, প্রীতম রায়। ইয়াস, এখানে মূলত বোঝানো হচ্ছে যে এই যে গভীর যে কষ্টের পথটা, এটা সলিটারি বা একাকিত্বের একটি পথ, যেখানে কেউ তোমার পাশে হাঁটতে পারবে না, তাই না? এই পথটা দিয়ে তোমার একা, এটা অনেক সরু পথ, এই পথটা দিয়ে তোমার একাই পারাপার হইতে হবে, রাইট? আরে লাইলানা চলে যাও না, এখন আছো? গুড। আশিক, আবিহা, সিয়াম। সো এইটার থেকে লাস্ট এমসিকিউ, ঠিক আছে? সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, হোয়াট ডাজ ইট ইমপ্লাই? তুমি সফল হও এবং মানুষকে দাও, এবং এটা তোমাকে বেঁচে থাকতে সহযোগিতা করবে। এটার দ্বারা আসলে কি বোঝায়? এটার দ্বারা মূলত বোঝায় যে মানুষ কি সাফল্যের প্রতি এবং আনন্দের প্রতি অ্যাট্রাক্টেড, তাই না? যার কাছে কিছু দেওয়ার মতো আছে তার প্রতি মানুষ কি অ্যাট্রাক্টেড, যে দিতে পারে তাকে মানুষ পছন্দ করে। সো এখানে তাহলে অপশানটা মূলত মিলছে হচ্ছে এটার সাথে, রাইট? পিপল আর অ্যাট্রাক্টেড টু দোজ হু হ্যাভ সামথিং টু অফার। মানুষ তার প্রতি অ্যাট্রাক্টেড যার কাছে দেওয়ার মতো কিছু আছে। ইয়েস, ওকে। সো চলো আমরা এখন লাস্ট কবিতায় চলে যাই, তারপর আমি আজকের মতো তোমাদেরকে ছেড়ে দিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ঠিক 4টা বাজে ডায়লগের ফরম্যাট এবং হচ্ছে তোমার রুলস এবং সাজেশন আমি হচ্ছে গ্রুপে পোস্ট করব, সবাই সেটা দেখে নিও, ওকে? ইফতা, নুসরাত, আয়লা, জান্নাত, ঐশী and বাকিরা সবাই গ্রেট ওয়ার্ক। সো দ্য লাস্ট পোয়েম, আই হোপ এভরিওয়ান ইজ রেডি। শিল্পী, শরীফা, এমদাদুল হক। ওকে, ও মি ও লাইফ, এই কবিতাটা কে লিখেছেন? ও মি ও লাইফ, এই কবিতাটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। কে? ওয়াল্ট হুইটম্যান, মনে রাখবে, ঠিক আছে? এই কবিতাটা একটা প্রশ্ন দিয়ে শুরু হয় এবং শেষ হয় একটা উত্তর দিয়ে। কি আবার মনে বলো তো? একটা প্রশ্ন দিয়ে শুরু হয় এবং শেষ হয় একটি উত্তর দিয়ে, ঠিক আছে? একটু ডিপ, অ্যাকচুয়ালি ডিপ্রেসিং পুরোপুরি না, ইটস কাইন্ড অফ, হ্যাঁ কাইন্ড অফ ডিপ্রেসিং আসলে, ইউ আর রাইট অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, হায় রে আমি, হায় রে জীবন, এই প্রশ্নগুলা আমার মাথায় বারবার আসতে থাকে। অফ দি এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস, অফ দ্য সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এই প্রশ্নগুলো কাদেরকে নিয়ে? এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস, এই অবিশ্বাসী, অগণিত অবিশ্বাস লোকদেরকে নিয়ে, এবং এক শহর ভরা বোকা মানুষকে নিয়ে। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, আমি নিজেই আবার নিজেকে পুনরায় প্রশ্ন করি। ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস, আমি মানুষকে যে অবিশ্বাসী এবং বোকা বলছি, আমি নিজেকে আবার প্রশ্ন করি, আমার চেয়ে বোকা কেই বা আছে, আমার চাইতে অবিশ্বাসী কেই বা আছে। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ অবজেক্টস মিন অফ স্ট্রাগল এভার রিনিউড, আমাদের এই চোখগুলো সর্বদা আলো খুঁজে বেড়ায় এবং ওই জিনিসগুলোর মধ্যে অবজেক্টস, ওই অবজেক্টগুলোর মধ্যে খুঁজে বেড়ায় যে অবজেক্টগুলো আমরা দুনিয়াবি বা দুনিয়াবি জিনিসগুলোর মধ্যে আশার আলো খুঁজে বেড়ায়, আমাদের এই চোখটা ভেইনলি বা নিরর্থকভাবে খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের যে স্ট্রাগল বা সংগ্রাম, সেটা পুনরায় বারবার নতুন করে আমাদের সামনে এসে পড়তে থাকে। সো এখানে মূলত এই পেজটাতে কি বলতেছে, তোমাকে
বলতেছে যে হায় রে আমি, হায় রে জীবন, একটা ট্রেন, একটা অসীম ট্রেন সমান বা পরিমাণ মানুষ যারা অবিশ্বাসী, একটা শহর ভরা বোকা মানুষ, এই সবারকে নিয়েই আমার এই প্রশ্নটা। আবার নিজেকে আমি নিজে প্রশ্ন করি, আমার চাইতে বোকাই বা কে, আমার চাইতে অবিশ্বাসী বা কে? আমাদের এই চোখ অনর্থকভাবে আমাদের সামনের দুনিয়াবী জিনিসের মধ্যে আশা খুঁজে বেড়ায়, আশার আলো খুঁজে বেড়ায়, কিন্তু সেই জায়গায় আশা তো আমরা পাই না, বরং আমাদের যে সংগ্রাম আছে পুনরাজীবিত হয়ে ওঠে। সো এইখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, হোয়াট ডাজ ইট মিন বাই দি এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস? তুমি তখন কি বলবা? ইট মিনস a lot of people অথবা a crowd of people who are faithless and who has lost hope। এটার মানে বোঝায় যে এক অসীম সারি বা জনগোষ্ঠী বা মানুষ যারা বিশ্বাস হারিয়ে ফেলেছে, যারা আশা হারিয়ে ফেলেছে। আরেকটা প্রশ্ন তোমাকে করতে পারে যে হু ইজ দ্য মোস্ট ফুলিশ ম্যান অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? তখন তুমি বলবা দ্য পোয়েট থিংস হি ইজ দ্য মোস্ট ফুলিশ অ্যান্ড মোস্ট ফেথলেস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পোয়েট মনে করে যে কবি নিজেই সবচাইতে বেশি অবিশ্বাসী এবং সবচাইতে বেশি তোমার বোকা মানুষ পুরো বিশ্বের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে, হোয়াট ডাজ ইট মিন বাই ভেইনলি ক্রেভ দ্য লাইট? এই যে ভেইনলি ক্রেভ দ্য লাইট বলতে এখানে কি বোঝায়? তখন তুমি বলবা ভেইনলি ক্রেভ দ্য লাইট রেফার্স টু people looking for hope and looking for a better life or looking for a purpose। এটার মানে বোঝায় মানুষ যারা অনর্থকভাবে আশা খুঁজতেছে এবং তারা অনর্থকভাবে হচ্ছে তোমার কি অর্থ, জীবনের অর্থ এবং তাদের জীবনের মূল্য খুঁজে বেড়াচ্ছে। Of the poor results of all of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest with the rest me intertwined। এখানে মূলত কি বলতেছে দেখো, এখানে বলতেছে যে of the poor results of all, আমাদের সবার কর্মের যে তোমার অনর্থক ফলাফল, অসন্তুষ্টিদায়ক ফলাফল, of the plodding and sordid crowd। এই যে প্লডিং, প্লডিং মানে হচ্ছে তোমার করে হাঁটা, মানে শরীরে আর চলে না, তোমার পরীক্ষার টাইমে যে অবস্থা হয় প্লডিং, এবং সৌডিড, সৌডিড বলতে নোংরা চিন্তা ভাবনা, নোংরা। এই যে এরকম মনমরা নোংরা চরিত্রের মানুষগুলা, তাদের কথা বলতেছে। তা আমার চারপাশে এই ধরনের লোকই দেখা যায় এবং আমাদের সবার জীবনের যত কাজ করছে এই সবগুলা কাজের তোমার ফলাফলই খুবই খারাপ। এবং অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স, এই যে এতগুলো খালি এবং অনর্থক সময়গুলো আমরা কাটিয়েছি এবং এই সবগুলোর সাথে আমি নিজেও সংযুক্ত। মূলত এই জায়গায় বোঝাচ্ছে যে আমরা আমাদের জীবনে যেই কাজগুলো করে আসতেছি এই সবগুলা কাজই কোনো ভালো ফলাফল পায়নি, এগুলোর মধ্যে কোনো অর্থ কবি খুঁজে পায় নাই। মনে হচ্ছে তাদের জীবনের এই যে বছরগুলো সেগুলো নষ্ট হয়েছে অনর্থক কাজের পিছনে, যার ফলাফল কোনো দিক দিয়েই ভালো না। এবং সে আরও বলতেছে তার চারপাশে শুধুমাত্র এরকম প্লডিড অ্যান্ড সোর্ডিড মানুষকেই সে খুঁজে পায় যাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, যাদের জীবনের কোনো অর্থ নেই। এবং অবশেষে সে আবার এটাও বলতেছে অ্যান্ড দ্য রেস্ট মি ইন্টারটুয়াইন, এবং আমিও তাদের দলেরই একটি অংশ বা তাদের সাথেই সংযুক্ত। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং, এবং যে প্রশ্নটা হায় রে আমি, কি একটা দুঃখ। হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ, এবং প্রশ্নটা হচ্ছে হোয়াট গুড অ্যামিড দিস, আদৌ কি এই সব কিছুর মাঝে ভালো কিছু আছে? লাস্টে উত্তরটা, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস, অ্যান্ড আইডেন্টিটি, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। আনসারটা খুবই সুন্দর। আনসারটা বলতেছে তুমি যে এখানে আছো এই পৃথিবীতে, তোমার যে জীবন আছে, তোমার যে নিজের একটা অস্তিত্ব বা পরিচয় আছে, সেটারই একটি অর্থ আছে, তুমি নিজেই একটি অর্থ। এই যে একটা পাওয়ারফুল প্লে চলতেছে পুরো পৃথিবীতে, মানে একটা বিশাল একটি শক্তিশালী নাটক চলতেছে এবং পুরো বিশ্ব একটি নাট্য মঞ্চ,
এই নাট্য মঞ্চের মধ্যে তুমিও একটি অংশ, তোমাকে ছাড়া এই নাটক পরিপূর্ণ না, এবং তুমি হয়তো এই নাটকের কবিতার মধ্যে একটি ছন্দ অবদান রাখতে পারো এবং তুমি অবদান রাখো। সো অবশেষে যে উত্তরটা দিচ্ছে, উত্তরটা হচ্ছে হ্যাঁ। প্রথমে প্রশ্ন ছিল আদৌ এই সব খারাপের মাঝে কোনো কিছু বা আমাদের জীবনের কি আদৌ কোনো অর্থ আছে? তখন সর্বশেষে কবি নিজেই আবার রিপ্লাই দিল, হ্যাঁ আছে। তুমি যে বেঁচে আছো, তোমার যে একটি পরিচয় আছে, এটাই একটা অর্থ দেয় তোমার জীবনকে। কারণ পুরো বিশ্বের মধ্যে একটি খুবই শক্তিশালী নাটক চলছে, সৃষ্টিকর্তা একটি নাটক চালাচ্ছে, পুরো বিশ্ব একটি নাট্যমঞ্চ, এবং এই নাট্যমঞ্চের নাটকের মধ্যে তুমিও একটি ছন্দ অবদান রাখো, তোমাকে ছাড়া এটি কখনোই পরিপূর্ণ না। ঠিক আছে? সো তোমাকে যদি এখান থেকে প্রশ্ন করে, এই পেজ থেকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে? তোমাকে ধরো বলতে পারে যে হোয়াট ডাজ দি এমটি অ্যান্ড ইজ ইউজলেস ইয়ার্স মিন। এখানে এমটি এবং ইউজলেস ইয়ার্স বলতে কি বোঝায়? তখন তুমি বলবা ইট রেফার্স টু দ্য টাইম উই স্পেন্ড ডুইং থিংস দ্যাট হ্যাভ নো মিনিং। এটার মানে বোঝায় যে এমন কাজ করা যেটার কি, যেটার মধ্যে এমন কাজ করা যেটা আসলে কোনো অর্থ নেই, কোনো উদ্দেশ্য নেই, এমন কাজ করে সময় নষ্ট করাকে বলা হয়। তারপর তোমাকে ধরো বলতে পারে যে হোয়াট ওয়াজ দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন অফ দ্য পোয়েম। কবিতার মেন প্রশ্নটা কি? এটা কিন্তু শুরুতে আসে না, দেখো এই যে মাঝের শেষের দিকে আসছে। দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন অফ দ্য পোয়েম ইজ, তুমি বলবা হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ। যেটা মানে হচ্ছে যে এই সব কিছুর মাঝে আদৌ ভালো কি বা আছে, এটা হচ্ছে সেন্ট্রাল থিম বা সেন্ট্রাল কোয়েশ্চেন। অ্যান্ড সর্বশেষে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ডাজ ইট মিনস বাই কন্ট্রিবিউট আ ভার্স। কন্ট্রিবিউট আ ভার্স বলতে এখানে কি বোঝাচ্ছে? তখন তুমি কি বলবা? কন্ট্রিবিউট আ ভার্স মিনস দ্যাট ইউ exist and you have an identity, and there is a powerful play going along the world and you are a part of it, and you can contribute something meaningful to this world. তার মানে আসলে বোঝাচ্ছে যে পৃথিবী যে নাট্যমঞ্চটা, এটার তুমি একটি অংশ, এবং তুমি যে অস্তিত্ব রাখো, তুমি যে বেঁচে আছো, এটাই অনেক মূল্যবান একটি বিষয়, এবং তুমি চাইলে এই পৃথিবীর মধ্যে ভালো কিছু একটি অবদান রাখতে পারো। এটাই হচ্ছে ওভারঅল কবিতার হচ্ছে কি মেইন শেষ উত্তরটি। ঠিক আছে? ওকে, সো আই হোপ সবাই বুঝতে পেরেছো। আমরা আর এমসিকিউতে যাচ্ছি না, কারণ তোমাদেরকে আজকে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। সো আজকের ক্লাস আমরা চাইলে এখানেই শেষ করতে পারি। সো আশা করি তোমরা সবাই বুঝছো। সবাই কি বুঝছো আমাকে বলো তো? প্রতিটা পোয়েম সবাই কি প্রপারলি বুঝতে পারছো? আজকে কিন্তু পোয়েমের লাস্ট ক্লাস। আমি তোমাদেরকে আনসারিং ফ্রম স্টোরিজের কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি, হ্যান্ড নোট দিয়ে দিয়েছি, পোয়েমসের কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি, হ্যান্ড নোটসও দিয়ে দিয়েছি। তারপরে ইউটিউবে আরও ভিডিও আছে, এই ক্লাসগুলোও নিলাম। তোমরা কি সবাই পোয়েম ক্লিয়ার? আমাকে একটু বলবা সবাইকে ক্লিয়ার? একটু আমাকে জানো সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, গ্রেট। ইয়েস, দেখতে পাচ্ছি ফাতেমা, মহিমা, লায়লা, আবদুল্লাহ, ওকে, নায়িকা তুমি, আশিক রেজা, জান্নাতুল লুবা, রতন রয়, এমদাদুল হক। গ্রেট। আজকে অনেক ফাস্ট পড়িয়েছি। আমি ইউজুয়ালি 3টা ক্লাসে এই কবিতাগুলো পড়াই, বাট যেহেতু আমাদের হাতে আর সময় নেই, তোমাদের কালকে এক্সাম, সো আমি তোমাদের জন্য অনেক টেনশন করতেছি। আমার ঘুম হচ্ছে না কয়েকদিন ধরে। আমার চেহারা দেখে বুঝতে পারতেছো, চুল দাড়ি সব বড় হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি আরও চেষ্টা করব যতটুকু পারি তোমাদেরকে যতটুক হচ্ছে যাই প্রোভাইড করতে পারেন সব কিছু প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবা কালকে, সবাই মাথা একদম ঠান্ডা রাখবা, যেটা ভালো পারো সেটা দিয়ে শুরু করবা। ঠিক আছে? আমি তোমাদের সবার কমেন্টই কিন্তু দেখতেছি, মনে করো না তোমাদেরটা দেখতেছি না, সবার কমেন্টই দেখতেছি। যে জিনিসটা ভালো পারো সেটা আগে উত্তর দিবা, তারপর আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল বাড়াবা। তাহলে এটাতে যেটা হয় কনফিডেন্স বাড়ে। কনফিডেন্স বাড়লে তুমি পড়া ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, মনে রাখার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে? মাথা ঠান্ডা রাখবা, যা পারো তাই অ্যান্সার করবা, যেগুলো পারো না সেগুলো লাস্টের জন্য রেখে দিবা,
কিন্তু একদম খালি খাতা রেখে এসো না। তোমার কমন সেন্স থেকে, জেনারেল নলেজ থেকে তোমার যেটা মনে হয় আনসার হতে পারে এরকম কিছু আনসার করে অ্যাটলিস্ট কিছু একটা লিখে এসো, ঠিক আছে? একদম খালি খাতা রাখো না, যেটা পারো না শেষে লিখবা, যেটা তোমার মনে হয় যেটা ঠিক হতে পারে এরকম কিছু লিখে এসো, ওকে? পরীক্ষা ভালোই হবে, টেনশন নেওয়ার একদমই কোনো কারণ নেই ভাইয়া, ঠিক আছে? আমি তোমাদের সাথে আছি, ফার্স্ট পেপার আছি, সেকেন্ড পেপার আছি, অ্যান্ড আমি কালকে দেখি কোনো একটা সেন্টারে যাওয়ারও আমি চেষ্টা করব। তারপর আবার রেফারেল ক্লাসও আছে, আমি টাইম ম্যানেজ করতে পারলে কোনো একটা সেন্টারে গিয়ে ওখানে যারা থাকবো তাদের সাথে দেখা করে আসবো। বাট আমার স্বপ্ন হচ্ছে তোমাদের সবার সাথে আমি কৃতি শিক্ষার্থীতে দেখা করতে চাই, ঠিক আছে? সবাই প্লিজ কৃতি শিক্ষার্থীতে আসো, রেজাল্টটা ভালো করো, কৃতি শিক্ষার্থীতে আমি তোমাদের সবার সাথে দেখা করতে চাই, সবার সাথে কথা বলতে চাই, ঠিক আছে? সো আরে স্যাক্রিফাইসের কিছু না, এটা ভালোবাসা, তোমাদের সবাইকে ভালোবাসি আমি। সো ইনশাল্লাহ সেকেন্ড পেপারের আগে আরেকটা ক্লাসে দেখা হবে। আর তাছাড়া আমি বিভিন্ন রিলস অ্যান্ড সাজেশনস তো দিতেই থাকবো গ্রুপে। সো সবাই একটু ভালো করে পরীক্ষা দিও, সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইলো। সবাইকে আমি মিস করবো, আমি সবার টেক্সটই দেখছি, মনে করো যে আমি কারোটা মিস গেছে, আমি সবার প্রতিটা মানুষের নাম দেখতেছি, যে যা লিখতেছে সবই দেখতেছে আমার সামনে স্ক্রিন খোলা। সো থ্যাংকস আ লট সবাইকে এতক্ষণ সহ্য করে ক্লাস করার জন্য। আমি আসলে ইমোশনাল হয়ে যাই লাস্ট ক্লাসেসগুলোতে, নেক্সট ক্লাসে দেখবো যে গ্রামারের ক্লাস আরও বেশি ইমোশনাল হয়ে যাবো। সো সবাইকে আজকের মতো আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, অনেক দোয়া রইলো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।